আসসালামু আলাইকুম। প্রথমে তোমাকে হচ্ছে বায়োলজি বেসিক টু প্রো 2.0 কোর্সে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীব কোষ এবং টিস্যু। এই অধ্যায়ের ওপর আজকে আমাদের বেসিক ক্লাসের প্রথম অধ্যায়। ইনশাআল্লাহ আজকের ক্লাসটাতে আমরা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কোষ, আদি কোষ, প্রকৃত কোষ এবং কোষের যে অঙ্গাণুগুলো আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। তাহলে হচ্ছে এটা আমাদের হৃদয়ঙ্গম হবে, আত্মস্থ হবে। আর কোনো টপিক যদি আত্মস্থ হয়ে যায় ওটা পরীক্ষার খাতায় সহজেই লেখা যাবে। তো পরীক্ষার খাতা বেস করে আমরা আনসার করার শিখবো ইনশাআল্লাহ, এবং হচ্ছে পাশাপাশি 3D অ্যানিমেশনের মাধ্যমেও শিখব, যাতে সহজে মাথার মধ্যে ক্যাচ করে। ঠিক আছে? তো এই অধ্যায়টা হচ্ছে, জানি না এই অধ্যায়ের উপর কয়টা লেকচার হবে আমি জানি না, তবে হচ্ছে একেবারে যেহেতু বেসিক ক্লাস, একেবারে বেসিকের মতো করেই আমরা ইনশাআল্লাহ পড়বো, সময় নিয়ে নিয়ে পড়বো ইনশাআল্লাহ। তো এই অধ্যায়টার মধ্যে যদি আমরা প্রবেশ করি, ভালো করে খেয়াল করো অধ্যায়টার নাম কি? জীব কোষ ও টিস্যু। তার মানে জীব বলতে আমরা উদ্ভিদও বুঝি, প্রাণীও বুঝি। এই যে আমাদের দেহের যে কোষ আছে, এই কোষের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলা নিয়ে হচ্ছে এই অধ্যায়ের আলোচনা। যে একটা কোষ কি, কোষের মধ্যে কি কি অঙ্গ প্রত্যঙ্গ থাকে, কোনটা থাকে না, কোনটার কি কাজ, এই টাইপের। এবং হচ্ছে এই কোষের সমষ্টি মিলে যে টিস্যু তৈরি হয়, এই টিস্যুগুলো আমাদের দেহের মধ্যে কয় ধরনের টিস্যু আছে, কোন টিস্যু কি কাজ করে, এই টাইপের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মূল আলোচনা। তো অধ্যায়টার মধ্যে যদি আমরা শুরুতেই প্রবেশ করি, তাহলে প্রথম যেই প্রশ্নটা আমরা পাবো, এটা একটা ক নাম্বারের একটা প্রশ্ন। সেটা হচ্ছে কোষ কি? কোষ কি বা কোষ কাকে বলে? খ নাম্বারে হইতে পারে এই প্রশ্নটা। যদি ক নাম্বারে আসে তাহলে আসবে কোষ কি, আর যদি খ নাম্বারে আসে তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন হবে হচ্ছে কোষ বলতে কি বোঝায়? কোষ বলতে কি বোঝায়। আচ্ছা, এরকম এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে। তো আমরা জানি খ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন উভয়ের ক্ষেত্রেই 2 মার্ক। সো ওই খ নাম্বারের জন্য আমরা পড়ব, বা সংক্ষিপ্ত প্রশ্ন হইলে সেটা কিভাবে আনসার করতে হবে সেটাও আমরা পড়ব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি যে কোষ আসলে কাকে বলে। জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। কোষ কাকে বলে? জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। যেমন হচ্ছে আমার দেহ যে গঠিত হয়েছে একটা ছোট্ট এককের মাধ্যমে। যেমন একটা ওয়াল যদি আমরা চিন্তা করি, অনেকগুলা ছোট্ট একক অনেকগুলা ইট একত্রিত হয়ে একটা বড় ওয়াল হয়। এই বড় ওয়ালটাকে যদি আমরা ভাঙি, ছোট ছোট ইট পাওয়া যাবে। তার মানে এই ওয়ালের একক হচ্ছে ইট। সেমভাবে আমার দেহটাকে যদি আমি ভাঙি, ছোট ছোট একক পাওয়া যাবে, এই এককটার নামই হচ্ছে কোষ। তার মানে যে ছোট এককটার মাধ্যমে আমাদের দেহ গঠিত হয়, জীবদেহ গঠিত হয়, এই ছোট এককটাকেই কোষ বলা হয়। কোষ হচ্ছে জীবদেহের গঠনকারী একক, জীবদেহের গঠন ও কার্যকরী একক, যেটা জীবদেহের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করবে। তাহলে সহজ ভাষায় যদি আমরা কোষের সংজ্ঞা লিখি, তাহলে কোষ হচ্ছে কি? জীবদেহের বা জীবের, ঠিক আছে, জীবদেহেরই বলি, জীবদেহের গঠন ও কার্যকরী একক, কার্যকরী একককে কোষ বলে। তো এটা হচ্ছে কোষের সবচেয়ে সরল, সহজ, স্বাভাবিক সংজ্ঞা। বাট হচ্ছে এটা বেশি স্বাভাবিক সংজ্ঞা হয়ে গেছে। তো আমরা যদি পরীক্ষায় এটা আনসার করি অবশ্যই 1 1 পাবো। বাট আমাদের আনসারটা হইতে হবে আরও ব্যতিক্রমী, আরও সুন্দর, যে আমরা এমন একটা উত্তর দেওয়ার চেষ্টা করব যে উত্তরটা দেখার পরে স্যারের মনোরঞ্জন হয়ে যাবে, স্যারের আমার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হবে। খাতার শুরুতেই যদি সুন্দর একটা সংজ্ঞা, যে সংজ্ঞাটার মাধ্যমে স্যার বুঝবে, বাহ এই ছেলেটা তো খুব ভালো লিখেছে, এইভাবে আমাকে আনসার করতে হবে। সো এটা হলো স্বাভাবিক সংজ্ঞা। এই সংজ্ঞা দেখার পরে আমার প্রতি স্যারের পজিটিভ ধারণা তৈরি হবে না। তো পজিটিভ ধারণা তৈরি হইতে হলে কিভাবে আনসার করতে হবে সেই সংজ্ঞাটা আমরা এখন দেখব। তো তোমরা জানো যে আমার বিশেষ করে আমি যে পড়াই, একটা সংজ্ঞা আমি বারবার বলি, একটা কথা বারবার বলি। কেন বলি? যাতে একটা কথা শোনার পরে, একটা ক্লাস করার পরে ওই স্টুডেন্টের জন্য আর বই না পড়তে হয়, তোমাকেও আর বই পড়তে হবে না। জাস্ট আমার ক্লাসটা তুমি না কেটে তুমি শুধু দেখো। আচ্ছা, তো প্রথমেই তো আমরা জানলাম যে জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। তো কোষের বেসিক যে বৈশিষ্ট্য, কোষের 2টা বেসিক বৈশিষ্ট্য আছে। কয়টা? 2টা। কোষের মধ্যে 2টা বেসিক প্রধান বৈশিষ্ট্য আছে,
তার মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কোষের চারপাশ দিয়ে একটা আবরণ আছে। এই আবরণটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা বা বৈষম্য ভেদ্য পর্দার একটা আবরণ আছে। তার মানে কোষের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কোষ হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত, এটা হচ্ছে কোষের প্রধান একটা বৈশিষ্ট্য, আবৃত থাকে। আচ্ছা, এই যে বৈষম্য ভেদ্য পর্দাটা কি বা অর্ধভেদ্য পর্দা, বৈষম্য ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দা এটা কি? তো আমরা জানি পর্দা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ভেদ্য পর্দা, যেটা ধরো পাটের ছালা, এটা কাপড়ের একটা পর্দা, পানি দিছে ভিতরে সব পানি পড়ে গেছে, হ্যাঁ, তো এটা হলো ভেদ্য পর্দা। একটা হচ্ছে অভেদ্য পর্দা, যেমন পলিথিন, যেটার ভিতর দিয়ে পানি আসলে যায় না, অভেদ্য পর্দা। আর একটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা, যেই পর্দার ভিতর দিয়ে যেমন লবণ মিশ্রিত পানি দিছি, শুধু পানিই যাবে, লবণ যেতে পারবে না। চিনি মিশ্রিত পানি, শুধু পানিই যাবে, চিনি যাবে না। রং মিশ্রিত পানি, শুধু পানিই যাবে, রং যাবে না। এরকম পর্দা, এটাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা বা বৈষম্যভেদ্য পর্দা। ঠিক আছে? তাহলে কোষের একটা মূল বৈশিষ্ট্য পাইলাম যে কোষটা হচ্ছে কি বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে। এবং কোষের আরও একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি? সেই বৈশিষ্ট্যটা হচ্ছে একটা কোষ নিজেই বিভাজিত হইতে পারে, অন্য কোনো সজীব মাধ্যমের সাহায্য ছাড়া, অন্য কোনো জীবের সাহায্য ছাড়া একটা কোষ একা একাই বিভাজিত হইতে পারে। এটাকে কি বলে? স্ববিভাজনে সক্ষম। নিজেরা একটা কোষ আছে, বিভাজিত হয় দুইটা হইতে পারে। এই যে অন্য কোনো সজীব মাধ্যমের সাহায্য ছাড়া নিজেরা কি করতে পারে? বিভাজিত হইতে পারে, মানে স্ববিভাজন হয়। এটাকে কি বলে? স্ববিভাজন। তার মানে কোষ হচ্ছে স্ববিভাজনে সক্ষম, স্ববিভাজনে সক্ষম। এই যে কোষের দুইটা বেসিক বৈশিষ্ট্য, যে একটা কোষ হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকবে এবং কোষ নিজে নিজে বিভাজিত হইতে পারবে। তো আমরা এখন মূল কোষের সংজ্ঞাটা দিবার আগে আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি যে কোষটা আসলে কি। এই যে দেখো, এটা একটা প্রাণী কোষ দেখানো হয়েছে। এটা হচ্ছে একটা প্রাণীর দেহকোষ। এই কোষের মধ্যে দেখো, এই কোষটার এই যে চারপাশ দিয়ে একটা আবরণ আছে। কোষের চারপাশ দিয়ে কি আছে? কোষের চারপাশ দিয়ে একটা আবরণ আছে। এই যে এই আবরণটাই হচ্ছে কোষের আবরণ, যেটা হচ্ছে একটু আগে বললাম যে একটা কোষের মূল বৈশিষ্ট্য হলো কোষের চারপাশ দিয়ে একটা আবরণ থাকবে। এই আবরণটা কিসের তৈরি? এটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দার একটা আবরণ, বৈষম্য ভেদ্য পর্দা বা অর্ধভেদ্য পর্দার একটা আবরণ। এই যে, এবং হচ্ছে কোষের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আছে, যেমন এই যে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বস্তু আছে, তারপর রাইবোজোম দানা আছে, তারপরে হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এগুলো আমরা আস্তে আস্তে পড়বো, বাট এটা এখন আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে এই যে কোষের চারপাশ দিয়ে একটা আবরণ আছে, যে আবরণটা হচ্ছে, এটাকে বলা হয় কোষ মেমব্রেন বা সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি বা কোষ আবরণ বা প্লাজমা মেমব্রেন, যে কোনোভাবে এটাকে বলা যেতে পারে। এটাকে আমি বলতে পারি প্লাজমা মেমব্রেন, এটাকে আমি বলতে পারি সেল মেমব্রেন, এটাকে আমি বলতে পারি কোষ ঝিল্লি, এটাকে আমি বলতে পারি কোষ আবরণ। আমার ইচ্ছা, তুমি যে কোনোভাবে এটাকে বলতে পারো। তাহলে কোষের চারপাশ দিয়ে একটা কি আছে? আবরণ আছে। এখন দেখো, কোষটাকে অনেকটা, দেখো, একটা হলো ক্রিকেট বল বা একটা ফুটবল যেমন গোল, আর একটা রিং কিন্তু একই রকম গোল না। এটা দেখতে অনেকটা রিংয়ের মতো মনে হচ্ছে। চলো এটার আমরা একটু 3D দেখি যে আসলে কোষটা আসলে এক্স্যাক্টলি কেমন হয়। এটার যদি আমরা এক্স্যাক্টলি দেখি, এই যে কোষ হচ্ছে এই যে এরকম, এই যে দেখো, এই যে 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারতেছে, এই যে এটা একটা কোষ। কোষের চারপাশ দিয়ে আবরণ আছে, এই যে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ আছে। এটা অনেকটা বলের মতো, গোলাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, নলাকার হইতে পারে, মাকো আকৃতির হইতে পারে, বিভিন্ন আকৃতির হইতে পারে। এই যে এটাই হচ্ছে একটা কোষ। আচ্ছা, আবার যেমন অনেক সময় ব্যাকটেরিয়া থাকে, এই যে এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়ার কোষ। ঠিক আছে, আমরা একটু ব্যাকটেরিয়ার কোষটা দেখি। যেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো আমরা ব্যাকটেরিয়ার কোষটা আমরা যদি একটু দেখি, তাহলে দেখো এই যে ব্যাকটেরিয়ার কোষটা কেমন। আচ্ছা, এই যে একটা ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়ার কোষের চারপাশ দিয়ে দেখো আবরণ আছে। কোষের চারপাশ দিয়ে
আবরণ আছে। এই আবরণটা কি অর্ধভেদ্য পর্দা বা বৈষম্যভেদ্য পর্দার একটা আবরণ। ব্যাস, এটা হচ্ছে মূল জিনিস। ওকে, আমার আপাতত এটা আর দরকার নাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, যে একটা কোষ আসলে দেখতে কেমন হয়। তাহলে এখন হচ্ছে কোষের আমরা এমন একটা সংজ্ঞা দিব, এত সুন্দর স্ট্যান্ডার্ড মানের একটা সংজ্ঞা দিব, যেই সংজ্ঞাটা দেখলে স্যারের মনোরঞ্জন হয়ে যাবে, স্যার অনেক খুশি হয়ে যাবে। তো এই সংজ্ঞাটা আমি দিচ্ছি না, এই সংজ্ঞাটা হচ্ছে কত সালে, 1969 সালে দুইজন প্রখ্যাত বিজ্ঞানী, লোই এবং হচ্ছে একজন হচ্ছে লোই এবং সিকেভিচ, দুইজন বিজ্ঞানী 1969 সালে এই সংজ্ঞাটা কিন্তু সর্বপ্রথম কোষের একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা, সুন্দর একটা সংজ্ঞা দেয়। সেই সংজ্ঞাটাই আমরা দেবো ইনশাল্লাহ। তাহলে হচ্ছে 1969 সালে দিছে কে দিছে, লোই। কে দিল, লোই। তো সরি, আচ্ছা, LOEWY, এই হচ্ছে লোই। এবং হচ্ছে আর একজন বিজ্ঞানী, সেটা হচ্ছে কি সিকেভিচ, লোই এবং সিকেভিচ, SIEKVITZ, বানানটা কিন্তু একটু অন্যরকম, ক্রিটিক্যাল। SIEKVITZ, TS লিখে ফেলছি, TZ, সিকেভিচ, TZ। ওকে, এই হচ্ছে দুইজন বিজ্ঞানী লোই এবং সিকেভিচ 1969 সালে কোষের সুন্দর একটা গ্রহণযোগ্য সংজ্ঞা, সবচেয়ে স্ট্যান্ডার্ড সংজ্ঞা দিছে। সেই সংজ্ঞাটা কি দেখো, আমরা কোষের যে সংজ্ঞাটা দিব, এটার মধ্যে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, স্ববিভাজনে সক্ষম এবং জীবদেহের গঠন কার্যকারী একক, প্রত্যেকটা কথাই থাকবে। তো লোই এবং সিকেভিচ কি বলছে, বলছে যে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, স্ববিভাজনে সক্ষম জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপের একককে কোষ বলা হয়। এটা হলো সংজ্ঞা। তার মানে সংজ্ঞাটা যদি এই তিনটে আসবে, আমি আমার মতো করে লিখি বা ওইভাবে একবার ওইভাবে বইয়ে যেভাবে আছে ওইভাবেই লিখতে হবে সেটাও না, ওই একই কথা। তাহলে হচ্ছে কি, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, স্ববিভাজনে সক্ষম জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি 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 দাঁড়াইলো, জীবদেহের বৈষম্য, সংজ্ঞাটা এভাবেই শুরু হবে, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, স্ববিভাজনে সক্ষম জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলে। এটা হলো কোষের স্ট্যান্ডার্ড সংজ্ঞা। তাহলে হচ্ছে কি, বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, আচ্ছা এটাকে আমার লিখতে হবে, আচ্ছা লিখি, এই যে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, স্ববিভাজনে সক্ষম জীবদেহের গঠন ও কার্যকরী একককে, জীবের গঠন ও কার্যকরী একককে কোষ বলে। এখন দেখো, এখানে কিন্তু বইয়ের মধ্যে লেখা আছে কি, কার্যকরী একক বলে আছে, ক্রিয়াকলাপের একক। ওই ক্রিয়াকলাপের একক আর কার্যকরী একক একই কথা। তাহলে দেখো, আমরা শেষ পর্যন্ত কোষের একটা স্ট্যান্ডার্ড গ্রহণযোগ্য সংজ্ঞা পাইলাম। সেই সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, স্ববিভাজনে সক্ষম জীবের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। যখন আমি এই সংজ্ঞা দিব, তখন স্যার আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, আমার প্রতি খুশি হয়ে যাবে, আমার প্রতি স্যারের পজিটিভ ধারণা তৈরি হবে যে না, ছেলেটা ভালো লিখছে। তাহলে কি, একটা সংজ্ঞা জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলে, এভাবেও লেখা যায়। এই জন্য যতটা সুন্দর করে পড়া যায়, আমি চাই আমার যত স্টুডেন্ট আছে সব স্ট্যান্ডার্ড লেভেলে পড়াশোনা করবে, সব উচ্চমানের আনসারটা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, এখন আমরা পড়ব হচ্ছে এই কোষের প্রকারভেদ। তো আমরা কোষটার ক্ষেত্রে আমরা আর একটু অ্যানিমেশন 3D একটু দেখি, কোষটা দেখি। তো এটা হচ্ছে প্রাণীর কোষ, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, যেটি হোক সেটা পরের বিষয়। এই যে কোষটার আসলে মূল অঙ্গটাকে, কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কি?
কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে এই যে নিউক্লিয়াস দেখতে পারতেছো, এই যে নিউক্লিয়াস, এই যেটা হচ্ছে নিউক্লিয়াস, এটি হচ্ছে কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নিউক্লিয়াস কেন গুরুত্বপূর্ণ? কারণ নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে, যে ক্রোমোজোম আমাদের জীবের বৈশিষ্ট্য বহন করে। এই যে আমি দেখতে কেমন, আমার নাক কেমন, চোখ কেমন, মুখ কেমন, আমার হাঁটা চলা কেমন, আমার উচ্চতা কেমন, এই সব বৈশিষ্ট্য হচ্ছে এই ক্রোমোজোমের ভিতরে থাকে। মানে একটা এই ভিতরে যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমই টোটাল কোষের কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করে, সব কিছু নিয়ন্ত্রণ করে। তাইলে এই ক্রোমোজোম এই নিউক্লিয়াসের মধ্যে থাকে, এই জন্য নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যেগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? যেহেতু এটা নিউক্লিয়াস সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, এজন্য নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ করা হয়েছে। তাইলে আমাকে বলছে কোষের প্রকারভেদ করতে, কোষ কয় প্রকার। এই যে কোষ কয় প্রকার, এই যে কথাটা আমি বলছি, কথাটা একেবারে ক্লিয়ার হয় নাই, একেবারে বিশুদ্ধ হয় নাই। কেন? কারণ আমাকে বলছে বলো তো মানুষ কয় প্রকার। এখন মানুষ কয় প্রকার আমি কিভাবে কিসের ভিত্তিতে এটা করব? লিঙ্গের ভিত্তিতে হয় তাহলে মানুষ 3 প্রকার হবে, ছেলে মানুষ, মেয়ে মানুষ, তৃতীয় লিঙ্গের মানুষ। আবার আমাকে যদি বলে উচ্চতার ভিত্তিতে করো, তাহলে লম্বা মানুষ, খাটা মানুষ, মাঝারি উচ্চতার মানুষ। আমাকে যদি বলে গায়ের রঙের ভিত্তিতে করো, তাহলে সাদা মানুষ, কালো মানুষ, বা আমাদের মতো শঙ্কর এরকম মানুষ। তাহলে কিসের উপর ভিত্তিতে আমি প্রকারভেদ করতেছি, ওইটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, নইলে কোনো কিছুর প্রকারভেদ করা যাবে না। তাইলে এই কোষটা যে প্রকারভেদ আমি বললাম, কিসের উপর ভিত্তি করে? অ্যাট ফার্স্ট হচ্ছে আমাকে বলছে যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণ হচ্ছে নিউক্লিয়াস, সুতরাং নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এটার প্রকারভেদ করো। তাহলে এই প্রকারভেদটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ হচ্ছে কয় প্রকার? কোষ হচ্ছে 2 প্রকার। প্রথমটা একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে কি আদি কোষ, আর একটা হচ্ছে কি প্রকৃত কোষ। প্রকৃত কোষ, এইটা আদি কোষ কি প্রকৃত কোষ কি এটা পরের বিষয়। আগে আমরা জানি এই যে আদি কোষ আছে, এই আদি কোষের আরেকটা নাম কি? আদি কোষের আরেকটা নাম হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ। এই প্রকৃত কোষের অন্য আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। সুকেন্দ্রিক কোষ। তাহলে যাহা আদি কোষ তাহাই প্রাককেন্দ্রিক কোষ, যাহা প্রকৃত কোষ তাহাই সুকেন্দ্রিক কোষ। আচ্ছা, এই আদি কোষ এবং প্রকৃত কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, এদের ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় হচ্ছে এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রথম অধ্যায়ে আমরা পড়ছি না, টোটাল কিংডমকে 2টা ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে আদিকোষী বা প্রোক্যারিওটা, আর একটা হচ্ছে প্রকৃত কোষী বা ইউক্যারিওটা। আদিকোষীতে একটা রাজ্য, সেটা হচ্ছে মোনেরা। প্রকৃত কোষীতে 4টা রাজ্য, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। ঠিক আছে? এই যে এরাই হচ্ছে এই প্রকৃত কোষী আর আদিকোষী। তাহলে আদিকোষীটা হচ্ছে এক কোষী, ঠিক আছে? আদিকোষীকে ইংরেজি নাম কি? প্রোক্যারিওটা। তাহলে আমরা ইংরেজি নামটাও লিখে ফেলি, PROKARYO, ভুল লিখে ফেলছি, RYO TA, প্রোক্যারিও। আচ্ছা, প্রোক্যারিওটা না তো, এটা প্রোক্যারিওটিক সেল, তাই তো? TIC, প্রোক্যারিওটিক সেল। তাহলে TIC, প্রোক্যারিওটিক সেল। এই যে প্রোক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষে হবে ইউক্যারিওটিক সেল, KARYOTIC
সিই ডাবল এল, ইউক্যারিওটিক সেল। তাহলে দেখো আমরা জানলাম যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ, প্রাককেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। এই তো। আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এই প্রোক্যারিওটিক সেল কি আর ইউক্যারিওটিক সেল কি। একটা আমরা একটু 3D অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখি যে আদি কোষটা কি আর প্রকৃত কোষটা কি। তাহলে দেখো, এই যে তোমরা এখানে দুইটা কোষ দেখতে পারতেছো। একটা হচ্ছে এটা একটু আগে আমরা দেখছি ভালো করে, এটার ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, নিউক্লিয়াস আছে, সুগঠিত একটা নিউক্লিয়াস আছে। এই যে এটা হচ্ছে একটা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল বা সুকেন্দ্রিক কোষ। এই যে এটার ভিতরে এই যে নিউক্লিয়াস আছে, সুগঠিত একটা নিউক্লিয়াস, ক্রোমোজোমগুলা নিউক্লিয়াসের ভিতরে থাকে, নিউক্লিয়াসের চারপাশ দিয়ে একটা আবরণ থাকে। হ্যাঁ, এই জন্য এটাকে বলে, এই নিউক্লিয়াসটাকে বলে কি সুগঠিত। তো নিউক্লিয়াসের সবগুলো উপাদান থাকে এবং সুন্দরভাবে গুছানো থাকে, চারপাশ দিয়ে একটা আবরণ থাকে, নিউক্লিয়াসের আবরণ বা নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয়ার ঝিল্লি থাকে, ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তার মানে এই নিউক্লিয়াসটা কি সুগঠিত। যেহেতু এই নিউক্লিয়াসটা সুগঠিত, তাহলে নিউক্লিয়াস মানে ওই নিউক্লিয়াসকে কেন্দ্র, কোনো কিছু কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। তাহলে সুগঠিত নিউক্লিয়াস, এই জন্য সুকেন্দ্রিক, সুগঠিত নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র বোঝায়, এই জন্য এটা সুকেন্দ্রিক কোষ। মানে সুকেন্দ্রিক কোষ মানে কি, যে কোষটা নিউক্লিয়াস কি সুগঠিত। তাহলে এদের নিউক্লিয়াস হলো সুগঠিত। আবার হচ্ছে আমরা এই যে আদি কোষটা আমরা দেখব, একটা আদি কোষ। দেখো, এই আদি কোষের মধ্যে, প্রকৃত কোষের মধ্যে যে সুন্দর নিউক্লিয়াস ছিল, এর ভিতরে কিন্তু এরকম নিউক্লিয়াস বা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু নাই। আমরা অঙ্গাণু হিসেবে চারপাশ দিয়ে একটা আবরণ এটা দেখতে পারতেছি, আর এই যেখানে কিছু ক্রোমোজোম আছে, কিন্তু চারপাশ দিয়ে কিন্তু কোনো আবরণ নাই। যে এটার যে নিউক্লিয়াস, ক্রোমোজোমগুলা তো নিউক্লিয়াসের ভিতরে থাকবে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে এবং চারপাশ দিয়ে আবরণ থাকে। শুধু এখানে ক্রোমোজোমগুলো আছে, ছড়ায় ছিটায় আছে, নির্দিষ্ট চারপাশ দিয়ে কিন্তু কোনো কি নাই, কোনো আবরণ নাই। আর যে এই যে কোষীয় যে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলা কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু নাই। শুধু এই যে গোলাকার একটা ডিএনএ দেখা যাচ্ছে, এই যে গোলাকার ডিএনএ। ব্যাকটেরিয়ার কোষের মধ্যে একটা ডিএনএ থাকে, যে গোলাকার অংশ, যেটা একটা গোলাকার ডিএনএ থাকে, এটাকে প্লাজমিড বলা হয়। আমরা যখন অধ্যায় 14 পড়ব তখন এটা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে প্রকৃত কোষের মধ্যে একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস সুগঠিত থাকে। এবং এই কোষের ক্ষেত্রে আমরা আর একটা জিনিস দেখি, একটু বেসিক জিনিস। এই যে এটা হচ্ছে কোষের আবরণ, কোষের আবরণ, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আর এই কোষের আবরণ ছাড়া মাঝখানের যে অংশটা, এই মাঝখানের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এটা হলো কোষের আবরণ বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়াসের মাঝখানের যে অংশটা, এই পুরো অংশটার নামই হচ্ছে সাইটোপ্লাজম। এই নিউক্লিয়াস, এই যে এখান থেকে শুরু করে নিউক্লিয়াস, কিন্তু এটা পুরাটা কিন্তু নিউক্লিয়াসের অংশ না, এগুলা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। মূল নিউক্লিয়াস হচ্ছে এই গোলটা, এই যে অংশটা চোখের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়ার এই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, এটার মাঝখানের যে অংশটা, পুরো অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে একটা কোষ, একটা প্রাণী কোষ তিনটা অংশ দ্বারা তৈরি। একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর হচ্ছে নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। তার মানে এই যে যত অঙ্গ প্রত্যঙ্গগুলা দেখতেছো, এই অঙ্গ প্রত্যঙ্গ যেমন মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বস্তু আছে, তারপরে সেন্ট্রোজোম আছে, লাইসোজোম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, কোষ গহ্বর আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা হচ্ছে এই সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত। এই জন্য কোষীয় যে অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গগুলা, এগুলাকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, কোষ গহ্বর, যত অঙ্গাণু আছে, এই অঙ্গাণুগুলাকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কারণ এগুলা কি সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। ঠিক আছে? তার মানে একটা প্রকৃত কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজমীয় সব ধরনের অঙ্গাণু থাকে। পক্ষান্তরে আমরা যদি একটা আদি কোষ দেখি বা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ দেখি বা প্রোক্যারিওটিক সেল দেখি, দেখো কোষের ভিতরে
এই যে ক্রোমোজোম আছে কিন্তু নিউক্লিয়াস মানে ক্রোমোজোমগুলো ছড়ায় ছিটা থাকে, নিউক্লিয়াসে কোনো আবরণ নাই, সাইটোপ্লাজমে কোনো অঙ্গাণু টঙ্গাণু কোনো কিছুই থাকে না। এটার মধ্যে শুধু ছোট ছোট রাইবোজোম থাকে, বাট রাইবোজোমটা এখানে দেখানো হয় নাই, রাইবোজোমটা এই চিত্রের মধ্যে দেখানো হয় নাই, বাট আমি বলে দিলাম এই যে ছোট ছোট রাইবোজোম থাকে, রাইবোজোম দানা থাকে। তো এই হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ। এটা হচ্ছে আদি কোষ আর এটা হচ্ছে প্রকৃত কোষ। আবার দেখো একটু সাইজের পার্থক্য দেখো, দুইটা সাইজের পার্থক্য দেখো, সাইজের পার্থক্য দেখো। আদি কোষটা বড়, আদি কোষটা ছোট, আর প্রকৃত কোষ কি বড় হয়, বড় আকৃতির হয়। আদি কোষ এটার সাইজ হয় হচ্ছে 0.1 থেকে 10 মাইক্রোমিটার, এটার আকৃতিটা হয় 0.1 থেকে 10 মাইক্রোমিটার দৈর্ঘ্যটা। আর এটার দৈর্ঘ্য যেটা সেটা হয় হলো 10 থেকে 100, 10 থেকে 100 মাইক্রোমিটার। সো বুঝতে পারতেছে এটার চেয়ে এটা আকৃতিতেও অনেক কি বড়। আচ্ছা, মোটামুটি বেসিক অ্যানিমেশন হয়েছে, এখন আমরা একটু পরীক্ষার জন্য বইয়ের পড়াশোনা করবো ইনশাআল্লাহ। তাহলে এই আদি কোষ এবং প্রকৃত কোষ এটা আমার আপাতত দরকার নাই, আচ্ছা থাকুক ওখানে। তাহলে আমরা এমনভাবে এটা পড়ব যাতে করে বিভিন্নভাবে প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। তো এখানে আমরা পার্থক্য পড়ব, আদি কোষ এবং আদি কোষের বৈশিষ্ট্য পড়ব, প্রকৃত কোষের বৈশিষ্ট্য পড়ব, আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য পড়ব, যেটা পরীক্ষাতে যেভাবে আসুক সবই আমরা পড়ব ইনশাআল্লাহ। তো প্রাথমিকভাবে প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা পাইলাম সেটা হলো আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? নিউক্লিয়াস 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 সুগঠিত সুগঠিত নয়। তাহলে প্রকৃত কোষের ক্ষেত্রে কি হবে? সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে কি হবে? নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস নিউক্লিয়াস সুগঠিত। ওকে, এই যে প্রথম বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। তো নিউক্লিয়াস যে সুগঠিত নয়, কি কারণে নিউক্লিয়াস সুগঠিত নয়? কারণ হচ্ছে ক্রোমোজোমগুলো, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের যে আবরণ এটা থাকে না এবং ক্রোমোজোমগুলা ছড়িয়ে ছিটিয়ে থাকে। সো 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা এটা লিখব যে নিউক্লিয়াসের আবরণ বা নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন থাকে না এবং ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে আর একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথমে জানলাম যে আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। তো কি কারণে সুগঠিত নয়? কারণ নিউক্লিয়াসের যে আবরণ এটা থাকে না, আর নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম আছে এগুলো ছড়াছিটা থাকে। ঠিক আছে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে কি? তার মানে প্রকৃত কোষের ক্ষেত্রে অবশ্যই নিউক্লিয়ার মেমব্রেন থাকে এবং হচ্ছে ক্রোমোজোমগুলা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থাকে এবং ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। এই যে তাহলে 2টা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম যে নিউক্লিয়াস সুগঠিত। কেন নিউক্লিয়াস সুগঠিত? কারণ প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন থাকে এবং ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি, এর পরবর্তীতে হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে এদের যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আদি কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না। এই যে আদি কোষ, এই যে একটা ব্যাকটেরিয়ার কোষ, আদি কোষ, প্রোক্যারিওটিক সেল বা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ, এই যে আবরণ এবং ক্রোমাটিন এর মাঝখানে যে এই যে পুরা অংশটা কিন্তু সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম ফাঁকা, কোনো ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু কি থাকে? রাইবোজোম থাকে। তাহলে আদি কোষের ক্ষেত্রে কোনো ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না। 3 নাম্বার বৈশিষ্ট্য কি? কোনো ধরনের
কোনো ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না কি থাকে? শুধু রাইবোজোম থাকে। শুধু কি থাকে? রাইবোজোম থাকে, শুধু রাইবোজোম থাকে। একটা জিনিস, একটা কথা বলে রাখি, এই ক্লাসের পিডিএফটা হয়তো তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু এই পিডিএফের জন্য বসে থাকো না। তুমি যদি পিডিএফ দেখে দেখে পরে খাতায় উঠাও, এখন ক্লাস করে যাও, এই ক্লাস তোমার জন্য ইফেক্টিভ হবে না। আমি যখন লিখতেছি তুমিও আমার সাথে সাথে লেখো, তাহলে তোমার জন্য ইফেক্টিভ হবে। আমি তো আমার টাইপিস্টদের দিয়ে এগুলো সবগুলো আমি আগেই লিখে রাখতে পারতাম, দেন তোমাকে ক্লাস নিতে পারতাম, তাহলে আমি অল্প সময়ের মধ্যে বেশি পড়াইতে পারতাম। কিন্তু আমি ওইটা কেন করতেছি না? আমি কেন নিজে কষ্ট করে লিখতেছি? এর কারণ জানো? কারণ নিজে কষ্ট করে লিখতেছি, এটা তোমাদের জন্য ভালো হবে, এটা তোমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ। যেটা যত সময় নিয়ে পড়া যায় সেটা তত হৃদয়ঙ্গম হয়, সেটা তত আত্মস্থ হয়, এটা মনে রাখবা। এই জন্য অবশ্যই আমি যখন লিখতেছি তুমিও আমার সাথে সাথে লেখো, খাতা কলম নিয়ে লেখো। তুমি যদি নিজের ভালো চাও, পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট চাও, তাহলে তুমি ভাবতেছো যে এটা আমি পারি, আসলে তুমি না লিখলে এটা হবে না, তুমি পরীক্ষাতে ভালোভাবে আনসার করতে পারবে না। আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। সো আমরা যেভাবে বলি এই কথাটা শোনো, খাতা কলম নিয়ে আমি যখন লিখি, আমি যা বলি তুমিও তখন লেখো, তুমি সেটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমার জন্য এটা কার্যকরী হবে। আচ্ছা, তাহলে এদের কোনো ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু কি থাকে? রাইবোজোম থাকে। আর এদের ক্ষেত্রে সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। তার মানে সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। তার মানে এদের মধ্যে কি? রাইবোজোমও থাকে। রাইবোজোমও সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, রাইবোজোমও থাকে। তার মানে দেখো, এই আদি কোষের মধ্যে এদের মধ্যেও রাইবোজোম থাকে, এদের মধ্যেও রাইবোজোম থাকে। তবে এই দুইটা রাইবোজোমের মধ্যে একটু পার্থক্য আছে, যদিও এটা ইন্টারমিডিয়েট লেভেলে পড়া হয়ে যাচ্ছে, বাট একটু বলে রাখি। এদের মধ্যে আদি কোষের মধ্যেও রাইবোজোম থাকে, প্রকৃত কোষের মধ্যেও রাইবোজোম থাকে। তবে রাইবোজোমের মধ্যে একটু পার্থক্য আছে। আদি কোষের রাইবোজোমটা হচ্ছে 70S প্রকৃতির, আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির, আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির। রাইবোজোম মূলত দুইটা সাব ইউনিট দ্বারা তৈরি হয়, দুইটা উপ একক দ্বারা রাইবোজোম তৈরি হয়। তো এই দুইটা উপ একক একত্রিত করলে আদি কোষের ক্ষেত্রে হয় 70S, আর প্রকৃত কোষের ক্ষেত্রে হয় 80S। এই 70S আর 80S এর আলাদা আলাদা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা দিতে গেলে আমার বেশি সময় লাগবে, এটা আমি বলবো না, ওটা ইন্টারমিডিয়েট লেভেল। বাট তোমরা এতটুকু জেনে রাখো যে আদি কোষের যে রাইবোজোম আর প্রকৃত কোষের রাইবোজোমের মধ্যে একটু ব্যতিক্রম আছে, একটু পার্থক্য আছে। আমরা যখন রাইবোজোম পড়বো এই দ্বিতীয় অধ্যায়, তখন এটা ক্লিয়ার করবো, ঠিক আছে? এখন আর সময় দিচ্ছি না। তাহলে আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির, আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S প্রকৃতির। এই গেল 3 নাম্বার বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা এখন পরবর্তী আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে যাব, সেটা হচ্ছে যে এই যে দেখো আদি কোষের, আমরা বলছি, দেখো আমরা চিত্রটা আরেকটু দেখি, এই যে ব্যাকটেরিয়ার ভিতরে যে ক্রোমোজোম দেখতে পাইতেছো, এর ভিতরে কি? এই যেগুলা ক্রোমোজোম। তো ব্যাকটেরিয়া বা আদি কোষের যে ক্রোমোজোম আর হচ্ছে একটা প্রকৃত কোষের ভিতরে যে ক্রোমোজোম থাকে, এটা পরবর্তীতে আমরা আরেকটা 3D অ্যানিমেশনের মাধ্যমে ক্রোমোজোমটা দেখব। এই যে ক্রোমোজোমের ভিতরে কি থাকে, উপাদানটা কি? আদি কোষের ক্রোমোজোমের মধ্যে শুধু ডিএনএ থাকে, আদি কোষের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, আর প্রকৃত কোষের ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ, প্রোটিন সব কিছুই থাকে, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে আমরা আর একটা পার্থক্য করব যে ক্রোমোজোমের ভিতরে, ক্রোমোজোমের ক্ষেত্রে যে আদি কোষে, এই যে 4 নাম্বার দিলাম, যে আদি কোষের যে ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন, এই সব কিছু থাকে। তার মানে প্রকৃত কোষের ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ, আরএনএ,
তারপরে প্রোটিন, হিস্টোন ইত্যাদি থাকে। হিস্টোন ইত্যাদি থাকে। এই যে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য লিখে ফেলছি। এবং হচ্ছে আরও একটা বৈশিষ্ট্য, আমরা সর্বশেষ যেটা এখানে জায়গা নাই বাট আমরা এটা এখানে দিয়ে দিই 5 নাম্বার, যেটা এটা হচ্ছে আমরা উদাহরণ দেব যে আদি কোষ কোনটা। আদি কোষের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ। ব্যাকটেরিয়ার কোষ, ব্যাকটেরিয়ার কোষ, এটা হচ্ছে আদি কোষ। আর প্রকৃত কোষের উদাহরণ কি? এই যে উদ্ভিদ ও প্রাণীর কোষ। উদ্ভিদ ও প্রাণীর কোষ, উদ্ভিদ ও প্রাণীর কোষ। উদ্ভিদ ও প্রাণীর কোষ। এই হয়ে গেছে। তাহলে দেখো পরীক্ষার মধ্যে প্রশ্ন কিভাবে আসবে আর আমি কিভাবে আনসার করব। 1 নাম্বার প্রশ্ন ক নাম্বারের জন্য, এগুলো সংজ্ঞা আসবে। ক নাম্বার, আদি কোষ কাকে বলে? যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে আদি কোষ বলে। প্রকৃত কোষ কাকে বলে? যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত তাকে প্রকৃত কোষ বলা হয়। আবার প্রশ্ন আসবে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য লেখো। খ নাম্বারের প্রশ্ন আসবে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লেখো। তাহলে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য: আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। আদি কোষের নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ক্রোমোজোমগুলো ছড়িয়ে থাকে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। আদি কোষে কোনো ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। প্রকৃত কোষে সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, গোলজি বস্তু, কোষগহ্বর ইত্যাদি। আর আদি কোষের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে, আর প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএ, আরএনএ, হিস্টোন, নন হিস্টোন সব কিছু থাকে। এই হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। একটা খ নাম্বার প্রশ্ন, এটা খ নাম্বারের জন্য প্রশ্ন। আবার সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন। আবার দেখো খ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন আবার প্রশ্ন আসতে পারে যে আদি কোষের বৈশিষ্ট্য লেখো। আদি কোষের বৈশিষ্ট্য লেখো। তাহলে আদি কোষের বৈশিষ্ট্য কি? আদি কোষের বৈশিষ্ট্য হচ্ছে যে আমি লিখব যে যেসব কোষে নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে আদি কোষ বলে। নিচে আদি কোষের বৈশিষ্ট্য লেখা হলো। 1 নাম্বার, আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। 2 নাম্বার, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, ক্রোমোজোমগুলো ছড়িয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে কোনো ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু রাইবোজোম থাকে। 4 নাম্বার হচ্ছে ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। আর হচ্ছে ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ, এক ধরনের আদি কোষ। ব্যাস, 2-2 পাবো ইনশাআল্লাহ। আবার ধরো প্রশ্ন আসছে প্রকৃত কোষের বৈশিষ্ট্য লেখো। তাহলে প্রকৃত কোষের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। ও আমি তো এটা মুছে ফেলছি। সুকেন্দ্রিক কোষ। আচ্ছা, এটা মুছে ভালো করে লিখে দিই। আদি কোষ, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। ওকে, দেখো প্রকৃত কোষের বৈশিষ্ট্য লিখতে বলছে, তাহলে আমরা প্রকৃত কোষের বৈশিষ্ট্য লিখব যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত তাকে প্রকৃত কোষ বলা হয়। নিচে প্রকৃত কোষের বৈশিষ্ট্য লেখা দেওয়া হলো। 1 নাম্বার, এদের নিউক্লিয়াস সুগঠিত। 2 নাম্বার, এদের নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। সব ধরনের সাইটোপ্লাজম অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, গোলজি বস্তু ইত্যাদি সব ধরনের সাইটোপ্লাজম অঙ্গাণু থাকে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন ইত্যাদি সব ধরনের ইত্যাদি উপাদান থাকে। উদ্ভিদ এবং প্রাণী কোষের হচ্ছে প্রকৃত কোষের উদাহরণ, উদ্ভিদ এবং প্রাণী কোষ। তো ব্যাস, এভাবে দিলেই 2-2 আমরা পাবো ইনশাআল্লাহ। তো আমরা এখন পর্যন্ত কি কি পড়ছি ভালো করে খেয়াল করো। আমরা এখন পর্যন্ত পড়লাম হচ্ছে কোষ কি বা কোষের সংজ্ঞা। তারপরে হচ্ছে আমরা পড়লাম হচ্ছে আদি কোষ কি, প্রকৃত কোষ কি, আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য, এবং 3D অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখলাম। তো এখান থেকে আরেকটা কথা বলে রাখি, এই যে কোষ কি, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন যদি হয় বা খ নাম্বারের প্রশ্ন হয়েছে সেভাবে তখন আমি কিভাবে আনসার করব? শুধু সংজ্ঞাটা এতটুকু একটা সংজ্ঞা দিলে কি 2-2 দিবে?
তাহলে কিভাবে আমি আনসার করি দেখো, এই কোষকে এই প্রশ্নটা যদি খ নাম্বারে আসে, তাহলে আমি প্রথমেই লিখব জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। 1969 সালে লুই এবং সিকেভিস কোষের সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন। বৈষম্য ভিত্ত পর্দা দিয়ে আবৃত স্ববিভাজনে সক্ষম জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলা হয়। এই যে এভাবে তুমি সুন্দর করে লিখবা, এভাবে স্টেপ, এই যে প্রথমে তুমি এই কথা বলে তারপরে লুই এবং সিকেভিসের কথা বলে তাদের সংজ্ঞাটা উপস্থাপন করবা, তাইলে এখানে তুমি 2-2 পাবা। এটা সংক্ষিপ্ত আসুক বা খ নাম্বারে আসুক, 2 দিবে ইনশাআল্লাহ। বা হচ্ছে তুমি যদি এভাবে লেখো জীবদেহের গঠন ও কার্যকরী এককে কোষ বলা হয়, প্রত্যেকটি কোষের মূল প্রধানত 2টি বৈশিষ্ট্য থাকে, একটি হলো বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে এবং তারা স্ববিভাজনে সক্ষম। এই বৈশিষ্ট্যটা কোষের মধ্যে থাকে, অর্থাৎ কোষকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, তারপরে তুমি মূল সংজ্ঞাটা দিয়ে দিলা, এভাবে দিলেও হবে। ব্যাস, খ নাম্বারের ক্ষেত্রে সবসময় 2টা স্টেপে আনসার করার চেষ্টা করবা। তাহলে আমরা এখন পর্যন্ত যা পড়লাম আলহামদুলিল্লাহ, তার এই যে কোষটার প্রকারভেদ আমরা পড়লাম, কোষটার প্রকারভেদ পড়ছি, এটা কিসের ওপর ভিত্তি করে? নিউক্লিয়াসের ওপর ভিত্তি করে। কয় প্রকার? 2 প্রকার, প্রাককেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ। একটা হলো একটা হলো আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এখন আমরা কোষের প্রকারভেদ পড়ব। হচ্ছে কাজের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? কাজের উপর ভিত্তি করে। তো কাজের উপর ভিত্তি করে কোষ কয় প্রকার? কাজের উপর ভিত্তি করে কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দেহকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। এটাকে কাজের উপর ভিত্তি করে দেহকোষ এবং জনন কোষ বলা হয়েছে, বাট এটার আরও বেসিক আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আস্তে আস্তে আমরা পড়ব। তো দেহকোষটার ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে এটাকে বলা হয় হচ্ছে সোমাটিক সেল। দেহকোষকে ইংরেজিতে বলা হয় সোমাটিক সেল, SOMATIC, সোমাটিক সেল। জনন কোষকে বলা হয় হচ্ছে গ্যামেটিক সেল, GAMETIC, গ্যামেটিক সেল। তাহলে দেখো, এই যে আমাদের অনেক সময় বিভিন্ন সংজ্ঞা বা বিভিন্ন টপিকের নাম এখানে ব্রেকেটে কিন্তু ইংলিশ সিনোনিমটা দেওয়া থাকে, ইংলিশ অর্থটা দেওয়া থাকে। তোমরা বাংলাটার পাশাপাশি ইংলিশটাও পড়ে রাখবা, কারণ অনেক সময় ইংলিশটাও পরীক্ষার মধ্যে আসে। যেমন ধরো পরীক্ষার মধ্যে ক নাম্বারে প্রশ্ন দিয়ে দিছে সোমাটিক সেল বলতে কি বোঝায়, বা গ্যামেটিক সেল কি। এখন তুমি তো দেহকোষ জনন কোষ পড়ে গেছো, সোমাটিক গ্যামেটিক পড়ে যাও নাই, তখন তুমি আনসার করতে পারবা না। এই জন্য যতগুলা ইংরেজি অনুবাদ আছে এগুলো একটু ভালো করে পড়ে রাখবা। তাহলে দেহকোষ হচ্ছে কি? সোমাটিক সেল। জনন কোষ হচ্ছে কি? গ্যামেটিক সেল। এই যে কোষকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা কিসের উপর ভিত্তি করে করা হয়েছে? এটা করা হয়েছে হচ্ছে কাজের উপর ভিত্তি করে। কাজের উপর ভিত্তি করে কেন? তাহলে দেহকোষের কাজ কি? দেহকোষের কাজ হচ্ছে দেহ গঠন করা। এদের কাজ কি? দেহ গঠন করা। জনন কাজের কাজ কি? এই জনন কোষের কাজ কি? জনন কোষের কাজ হলো জনন কাজে অংশগ্রহণ করা। জনন কাজে অংশগ্রহণ করা। তো এটা হচ্ছে আমার দেহকোষ এবং জনন কোষের কাজ এবং সংজ্ঞাও এখানে বলা যাবে। তাহলে এখানে আমরা সংজ্ঞা দেই যে দেহকোষ কাকে বলে? যে কোষ দেহ গঠন করে, তাকে দেহকোষ বলা হয়। যেসব কোষ দেহ গঠন করে তাদেরকে দেহকোষ বলা হয়। জনন কোষ কাকে বলে? যেসব কোষ জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে জনন কোষ বলা হয়। তাহলে দেহকোষ কাকে বলে? দেহ গঠনকারী কোষকে দেহকোষ বলে। জনন কোষ কাকে বলে? জনন কাজে অংশগ্রহণকারী কোষকে জনন কোষ বলা হয়। তুমি তোমার মতো করে দিবা, কোনো সমস্যা নাই। এখানে দেহকোষের আর একটা বৈশিষ্ট্য আছে, দেহকোষের মধ্যে ক্রোমোজোমগুলো জোড়ায় থাকে। দেহকোষের যে ক্রোমোজোম এটা হলো 2n সংখ্যক, তার মানে ক্রোমোজোম ডিপ্লয়েড প্রকৃতির। ক্রোমোজোম কি? দেহকোষের ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড 2n প্রকৃতির। ক্রোমোজোম ডিপ্লয়েড প্রকৃতির।
দেহকোষের ক্রোমোজোম ডিপ্লয়েড প্রকৃতির। আমি একটু নিচে লিখি, মানে আর একটু দূর থেকে লিখি, তাহলে হচ্ছে ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড, এই যে 2n প্রকৃতির, আর হচ্ছে এই জনন কোষের ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড n প্রকৃতির, তো আমরা এখন এটা একটু দেখার চেষ্টা করি যে ডিপ্লয়েড হ্যাপ্লয়েডটাকে এটা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো এটা আপাতত এটার কাজ নাই, এটা আমরা ক্লোজ করে দিলাম। তো এটার 3D ডিপ্লয়েড হ্যাপ্লয়েডের 3D অ্যানিমেশন কেন দেখাচ্ছি না, কারণ এটা অ্যানিমেশন যা আছে তার চেয়ে আমি ভালোভাবে বুঝাইতে পারবো, এই জন্য এটার অ্যানিমেশনে যাচ্ছি না। দেখো, ধরো এটা হচ্ছে বাবা, তার শরীরের দেহের যে কোনো একটা কোষ, এটা হলো দেহের যে কোনো একটা কোষ। তাহলে যেহেতু এটা একটা দেহের কোষ, অতএব এটা হচ্ছে কি? দেহকোষ। এটা হচ্ছে একটা দেহকোষ। তাহলে আমাদের যে দেহের কোষ আছে, আমাদের ক্রোমোজোম সংখ্যা কি? মানুষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই যে 23 জোড়ার মধ্যে অর্ধেক, 23 জোড়ার মধ্যে অর্ধেক মানে 23টা আসছে মা থেকে, 23টা আসছে বাবা থেকে। বেজোড় কিন্তু হয়ে গেছে। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা বেজোড় 23, আর দেহকোষের ক্রোমোজোম সংখ্যা জোড়। এই যে 23 মিলে হচ্ছে 46 জোড় বা 23 জোড়া, ঠিক আছে? ধরো এটা একটা দেহকোষ, বাবার দেহের কোষ, বা আমি পুরুষ মানুষ, আমার শরীরের দেহের একটা কোষ। এই কোষটার মধ্যে যদি মিওসিস বিভাজন হয়, কি বিভাজন? মিওসিস বিভাজন। তো মিওসিস বিভাজন হলে কি হবে? 4টা কোষের তৈরি হবে, একটা কোষ থেকে 4টা কোষের তৈরি হবে। আমরা জানি মিওসিস বিভাজন হলে একটা কোষ থেকে কয়টা কোষ হয়? একটা কোষ থেকে 4টা কোষ হয়, তাই তো? আচ্ছা, মিওসিস। এবং ক্রোমোজোম সংখ্যা কি হয়? অর্ধেক হয়। আমরা যখন কোষ বিভাজন পড়ছি, আমরা এটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করছি যে দেহকোষের একটা কোষের মধ্যে যখন মিওসিস বিভাজন হবে, তখন একটা কোষ থেকে 4টা কোষ হবে এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। যেহেতু দেহকোষের ক্রোমোজোম সংখ্যা জোড় সংখ্যক, তো জোড় সংখ্যক বোঝানোর জন্য এটাকে হচ্ছে 2n দ্বারা প্রকাশ করা হয়। ক্রোমোজোম সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়। 2 কোনো কিছুর সাথে 2 গুণ করা মানে সেটা জোড় বোঝায়। তাহলে ক্রোমোজোম সংখ্যা যেহেতু মিওসিস বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম যেহেতু অর্ধেক হয়, তার মানে এদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। 2n এর অর্ধেক হচ্ছে n, তার মানে এই প্রত্যেকটা হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এটাও n, এটাও n, এটাও n, এটাও বেজোড় ক্রোমোজোম। এই যে বাবার দেহের একটা কোষের মধ্যে যখন মিওসিস বিভাজন হলো, মিওসিস বিভাজন হয় যে 4টা কোষ তৈরি হলো, এই 4টা কোষই হচ্ছে কি? জনন কোষ। এই কোষটা হচ্ছে কি? দেহকোষ। এই কোষটা হচ্ছে কি? দেহকোষ। এই যে মিওসিস বিভাজনের পরে যে 4টা কোষ হইল, এই 4টা কোষই হচ্ছে কি কোষ? জনন কোষ। জনন কোষ। যখনই দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হবে, তখনই কি হয়ে যাবে? জনন কোষ তৈরি হবে। এবং দেহকোষ হলো 2n, ক্রোমোজোম সংখ্যা মিওসিস বিভাজনের অর্ধেক হয়ে যায়। এই যে জনন কোষ হচ্ছে n। জনন কোষ কি? জনন কোষ হচ্ছে n। এই যে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেছে। তাহলে এই যে আমরা যে এখানে লিখছি যে এই যে দেহকোষের ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড 2n প্রকৃতির, আর জনন কোষের ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড n প্রকৃতির। এই যে যখনই ক্রোমোজোম সংখ্যা n হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, ওই অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট ওইটাকেই বলা হয় হ্যাপ্লয়েড। আর 2n সংখ্যক ক্রোমোজোম যখন থাকে তখন সেটাকে বলা হয় ডিপ্লয়েড। ক্লিয়ার? ওকে। এখন ধরো এখানে হচ্ছে মায়ের একটা কোষ, এটা হচ্ছে মায়ের দেহকোষ। সেম ভাবে এটার মধ্যে কি হলো? মিওসিস বিভাজন হলো। মিওসিস বিভাজন হলে এই যে 4টা কোষের তৈরি হবে, 4টা কোষের তৈরি হবে। এই যে এটা হলো দেহকোষ। এটার মধ্যে যখন মিওসিস বিভাজন হবে, মিওসিস হবে, তখন এখান থেকে 4টা কোষ তৈরি হবে। এগুলো সবগুলো হচ্ছে কি কোষ? জনন কোষ। জনন কোষ হচ্ছে n। এই যে বাবার যে জনন কোষ, এটাকে বলা হয় হচ্ছে পুংগ্যামেট। বাবার জনন কোষকে বলা হয় পুংগ্যামেট বা শুক্রাণু। আর মায়ের দেহের মধ্যে যে জনন কোষ তৈরি হয়, এটাকে বলা হয় স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু।
এই যে এখন যখন নিষেক হবে, এখান থেকে একটা এন বিশিষ্ট কোষ, এখান থেকে একটা এন বিশিষ্ট কোষ, দুইটা এন বিশিষ্ট কোষ মানে দুইটা জনন কোষ মিলে আবার নতুন একটা কোষ হবে, এই যে যেটা হচ্ছে এন প্লাস এন মিলে এই যে 2n সংখ্যক আবার ডিপ্লয়েড কোষ হবে, মানে আবার দেহকোষ তৈরি হবে। এটা একটা কি, এখন এটা থেকে এটা একটা কোষ আছে, একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে একটা ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ আস্তে আস্তে বড় হয়ে নতুন একটা শিশু হবে, এখান থেকে নতুন একটা শিশুর সৃষ্টি হবে। তাইলে দেখো দেহকোষ থেকে যেমন জনন কোষ তৈরি হয়, সেমভাবে জনন কোষ থেকেও দেহকোষের তৈরি হয়। দেহকোষের মধ্যে যদি মিওসিস বিভাজন ঘটে তাইলে জনন কোষ তৈরি হয়। আবার দুইটা জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠিত হয়, মানে আবার নতুন করে দেহকোষের সৃষ্টি করে। কথা কি বুঝে আসছে? তাহলে আমরা কি জানলাম, দেহকোষ থেকে যেমন জনন কোষ তৈরি হয়, জনন কোষ দুইটা জনন কোষ আবার একত্রিত হয়েও আবার দেহকোষের সৃষ্টি করে, পর্যায়ক্রমিকভাবে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এখানে যে বিষয়টা আসলে জানা উচিত সেটা, আচ্ছা এটা হচ্ছে আমরা একটুই করি, আমরা একটু এখন এটার মধ্যে যাই, এটার মধ্যে যাই। আচ্ছা এখানে আর একটা বিষয় এটা বলি, দেখো দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন হলে জনন কোষ হয়, তাহলে সব দেহকোষের মধ্যে তো থেকে তো জনন কোষ তৈরি হয় না, তাই না? যেমন উদ্ভিদের ক্ষেত্রে এই জনন কোষটা কোথায় তৈরি হয়? উদ্ভিদের ক্ষেত্রে ফুলের পরাগধানের মধ্যে মিওসিস বিভাজন হয়ে জনন কোষ, শুক্রাণু তৈরি হয়, গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হয়। তো উদ্ভিদের যে কাণ্ড আছে, পাতা আছে, শাখা প্রশাখা আছে, ওগুলার মধ্যে তো আর এটা হবে না। তার মানে এই আমার দেহের মধ্যে প্রায় 30 ট্রিলিয়ন কোষ আছে, 30 থেকে 100 ট্রিলিয়ন কোষ আমার দেহের মধ্যে আছে। তো এই 30 ট্রিলিয়ন কোষই কি জনন কোষ তৈরি করবেন না? এই 30 ট্রিলিয়ন কোষের মধ্যে সেপারেট কিছু কিছু জায়গার কোষ আছে যেগুলা জনন কোষ তৈরি করবে। তো এই কোষটার মধ্যে, যেমন এই দেহকোষটার মধ্যে জনন কোষ, এই মিওসিস বিভাজনে জনন কোষ তৈরি হয়েছে, এই কোষটার মধ্যে হয়েছে, তখন এই দেহকোষটাকে বলা হয় জনন মাতৃকোষ। এই দেহকোষটার আর একটা নাম আছে, সেটা কি? জনন মাতৃকোষ। তার মানে আমার দেহে যতগুলা কোষ আছে, দেহকোষ আছে, সবগুলাই জনন কোষ তৈরি করবে না, সবগুলার মধ্যে মিওসিস বিভাজন হবে না। যেগুলার মধ্যে মিওসিস বিভাজন হবে, যেগুলা জনন কোষ তৈরি করবে, এই দেহকোষগুলাকে বলা হয় হলো জনন মাতৃকোষ। তার মানে সকল জনন মাতৃকোষই দেহকোষ, কিন্তু সকল দেহকোষ জনন মাতৃকোষ নয়। তাইলে অনেক সময় আমরা একটা ভুল এমসিকিউ করি, এটা বুঝাইছি এজন্য। এমসিকিউর মধ্যে আসে যে মিওসিস বিভাজন কোথায় ঘটে। এমসিকিউর মধ্যে একটা প্রশ্ন আসে যে মিওসিস বিভাজন কোথায় ঘটে। বাবা মশা, তুমি বোর্ডের মধ্যে লাগলে ডিস্টার্ব করবা। তো প্রশ্নটা কি আসে ভালো করে খেয়াল করো। প্রশ্নটা গাইডের মধ্যে ভুল আছে, অনেকে ভুল পড়ে আর কি। যেমন প্রশ্ন দিল যে মিওসিস বিভাজন কোথায় ঘটে, জনন কোষে ঘটে। তা একটু ভালো করে দেখো, ধরো প্রশ্ন দিচ্ছে মিওসিস বিভাজন কোথায় ঘটে, কোথায় ঘটে। উত্তর দিয়ে দিল কি অপশনে, যেটি থাকুক অপশনে দেখছে জনন কোষ, হ্যাঁ তাহলে জনন কোষে ঘটে, এটাই সঠিক। কিন্তু এটা তো ভুল হলো। যেমন ধরো এই যে দেখো, এই যে মিওসিস বিভাজন হওয়ার পরে কি জনন কোষ তৈরি হয়েছে না? তাহলে এই মিওসিস বিভাজনটা কার মধ্যে হয়েছে? দেহকোষের মধ্যে হয়েছে না? হ্যাঁ, যে দেহকোষের মধ্যে মিওসিস বিভাজন, ওই দেহকোষটার নাম কি? জনন মাতৃকোষ। তার মানে একেবারে এক্স্যাক্টলি এই প্রশ্নটা, এই উত্তরটা একবার সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আসলে এক্স্যাক্টলি পিওর সঠিক উত্তর কোনটা? পিওর সঠিক উত্তর হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষে ঘটে। যদি অপশনে যদি জনন মাতৃকোষ না থাকে তাহলে দেহকোষ সঠিক উত্তর হবে, দেহকোষে ঘটে। কথা কি বুঝাইতে পারছি? যদি অপশনে এটা না থাকে তাহলে এটা হবে, কিন্তু অপশনে যদি দুটোই থাকে তাহলে জনন মাতৃকোষে হবে। ঠিক আছে? তবে কখনোই জনন কোষে
হবে না, এটা মনে রাখবা। আলহামদুলিল্লাহ। তাহলে দেখো, আচ্ছা এটা তো আমরা দেখলাম যে দেহকোষের মধ্যে যদি মিওসিস বিভাজন হয় তাহলে জনন কোষ তৈরি হয়, তাই তো? এখন আমরা দেখি যে দেহকোষ কেমনে তৈরি হয়। দেহকোষ কেমনে তৈরি হয় এটা আমরা দেখি। দেহকোষ দুইভাবে তৈরি হয়। একটা হলে যে দুইটা জনন কোষ একত্রিত হয়ে দেহকোষ গঠন করে, এটা একটা পয়েন্ট। অথবা বেশিরভাগ ক্ষেত্রে আমার দেহের কোষগুলা কিভাবে, ওই প্রথমে আব্বার এবং আম্মার একটা দুইটা এনএন মিলে একটা কোষ হয়েছিল, দেহকোষ হয়েছিল, ওইটা কোষটার মধ্যে মাইটোসিস হইতে হইতে বারবার বিভাজিত হইতে 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 আজ পর্যন্ত আমি হয়েছি, তাই না বিষয়টা? তার মানে আমার দেহকোষের মধ্যে, ধরো আমার যে দেহের কোষ আছে, এই যে একটা দেহকোষ আছে 2n বিশিষ্ট দেহকোষ, এটার মধ্যে যখন যদি মাইটোসিস হয়, তো মাইটোসিস হইলে আমরা জানি সমগুণ সম্পূর্ণ কোষের তৈরি হয়। এই যে এখান থেকে দুইটা কোষ হবে, দুইটারই ক্রোমোজোম হচ্ছে 2n বিশিষ্ট, তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো হচ্ছে দেহকোষের মধ্যে যদি মাইটোসিস বিভাজন ঘটে তাহলে দেহকোষ তৈরি হয়। দেহকোষের মধ্যে মাইটোসিস বিভাজন ঘটলে দেহকোষ তৈরি হয়। এটা দেহকোষ, এই দুইটাও দেহকোষ। আর দেহকোষের মধ্যে যখন মিওসিস বিভাজন হচ্ছে তখন জনন কোষ তৈরি হচ্ছে। ওকে, এখন আমরা দেহকোষ এবং জনন কোষের মধ্যে 2 নাম্বার এবং তৃতীয় পার্থক্যের মধ্যে যাব এবং বৈশিষ্ট্যের মধ্যে যাব। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে দেহকোষ কিভাবে তৈরি। আছে তোমাদের আরেকটা কথা বলি, এইটা আচ্ছা এই টপিকটা শেষ করে তারপরে বলি দেহকোষ তাহলে কিভাবে তৈরি হয়। আচ্ছা, তাহলে দেহকোষ কিভাবে তৈরি হয়? দেহকোষ হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। তাহলে এটা এক্স্যাক্টলি আমরা আর একটু ক্লিয়ার করে দেখি যে হচ্ছে দেহকোষে মাইটোসিস বিভাজন হলে দেহকোষ তৈরি হয়। তো দেহকোষ কিভাবে তৈরি হয়? দেহকোষের মধ্যে যদি মাইটোসিস হয় তাহলে দেহকোষ তৈরি হয়। আর জনন কোষ কিভাবে তৈরি হয়? এই যে দেহকোষে বা জনন মাতৃকোষে মিওসিস বিভাজন হলে মিওসিস হলে জনন কোষ তৈরি হয়। এই পার্থক্যটা আমরা এভাবেও লিখতে পারতাম যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহকোষ তৈরি হয়, মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়, এভাবেও লেখা যায়। তো মাইটোসিসের মাধ্যমে দেহকোষ তৈরি হয়, মিওসিসের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। এক্স্যাক্টলি আরো বিশুদ্ধ করে লিখে দিলাম যে দেহকোষের মধ্যে মাইটোসিস হলে দেহকোষ তৈরি হয়, আর দেহকোষ বা জনন মাতৃকোষের মধ্যে মিওসিস হলে জনন কোষ তৈরি হয়। ওকে, এর পরবর্তী যে বৈশিষ্ট্য লিখব সেটা হচ্ছে দেহকোষ কোথায় তৈরি হয়, কোন জায়গায় অবস্থান বলা হবে। তো এটা উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে বলাটা কঠিন, উদ্ভিদের ক্ষেত্রে বলি। উদ্ভিদের ক্ষেত্রে দেহকোষ তৈরি হয় কোথায়, আর জনন কোষ কোথায় তৈরি হয়? উদ্ভিদের ক্ষেত্রে সারা শরীরের যে কাণ্ড, শাখা প্রশাখা, বর্ধিষ্ণু অঞ্চল আছে, যে অঞ্চলটা বর্ধিত হচ্ছে, বড় হচ্ছে, বর্ধিষ্ণু অঞ্চল, এখানে দেহকোষ তৈরি হয়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে না দিয়ে দেয়, উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে দেহকোষ তৈরি হয়। তাহলে দেহকোষ কোথায় তৈরি হয়? উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে তৈরি হয়। আর জনন কোষ কোথায় তৈরি হয় উদ্ভিদের ক্ষেত্রে? উদ্ভিদের পুংস্তবক বা পরাগধানী, পুংস্তবকের পরাগধানী এবং স্ত্রীস্তবকের গর্ভাশয়ের মধ্যে জনন কোষ তৈরি হয়। তাহলে আমরা লিখি যে পরাগধানী ও গর্ভাশয়ে জনন কোষ তৈরি হয়। তাহলে এই যে সুন্দরভাবে আমরা দেহকোষ এবং জনন কোষে পার্থক্য লিখে ফেলছি। এখন আমার পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসবে, ক নাম্বারে আসুক, আমার ক নাম্বার আসুক, খ নাম্বার আসুক,
অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসুক, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসুক, যেটাই আসুক আমি এখন পারবো। যদি ক নাম্বারে আসে তাহলে আসবে দেহকোষ কাকে বলে, জনন কোষ কাকে বলে, সোমাটিক সেল কি, গ্যামেটিক সেল কি। তাহলে যে সকল কোষ দেহ গঠন করে তাকে দেহকোষ বলে, যে সকল কোষ জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে জনন কোষ বলা হয়। এখন খ নাম্বারের প্রশ্ন দিল দেহকোষ এবং জনন কোষের পার্থক্য লেখো। তাহলে দেহকোষ এবং জনন কোষের পার্থক্য এই যে চার্ট সাজায় লিখে দিলাম। দেহকোষের কাজ হলো দেহ গঠন করা, জনন কোষ হলো জনন কাজে অংশগ্রহণ করে। দেহকোষের ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির 2n সংখ্যক, জনন কোষের ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির n সংখ্যক। দেহকোষে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহকোষ তৈরি হয়, আর দেহকোষ বা জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে দেহকোষ তৈরি হয়, আর উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানী এবং হচ্ছে গর্ভাশয়ের মধ্যে জনন কোষ তৈরি হয়। তো আশা করি এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। দেহকোষ এবং জনন কোষ। এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দিল যে দেহকোষের বৈশিষ্ট্য লেখো, দেহকোষের বৈশিষ্ট্য লেখো। তাহলে দেহকোষের বৈশিষ্ট্য কি? দেহকোষের বৈশিষ্ট্য হচ্ছে দেহ গঠন করা, দেহকোষের ক্রোমোজোম হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির, মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহকোষ তৈরি হয়, উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে দেহকোষ তৈরি হয়। হয়ে গেল। আবার জনন কোষের বৈশিষ্ট্য লেখো। জনন কোষের বৈশিষ্ট্য কি? জনন কোষের বৈশিষ্ট্য হচ্ছে এটা জনন কাজে অংশগ্রহণ করে, এটা ক্রোমোজোম হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, এটা হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয়, আর উদ্ভিদের পরাগধানী ও গর্ভাশয়ের মধ্যে জনন কোষ তৈরি হয়। ব্যাস আলহামদুলিল্লাহ। তো আমরা এটা হচ্ছে বেসিক পড়া, এটাকে বলে বেসিক পড়াশোনা। বেসিক কাকে বলে দেখো, এই যে একটা পৃষ্ঠা পড়তে আমরা কতক্ষণ সময় লাগাইছি, এটার নামই বেসিক। এভাবেই আমরা হচ্ছে রেদওয়ান মেথডের আমাদের বায়োলজি কোর্সে আমরা এভাবেই ক্লাস নিচ্ছি। তো এখন পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়েছে, আবার এখন অনেকেই ভর্তি হয় নাই। তোমরা আমাদের এই বায়োলজি কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারো, আশা করি খুব ভালো লাগবে। এবং ক্লাসটা আমরা পাবলিকলি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি তোমাদের ভালো লাগবে যে 3D অ্যানিমেশনের মাধ্যমে আমরা কিন্তু এটা পড়তেছি। তো আমরা এই কোর্সটা আমরা কিভাবে সাজাইছি, কোর্সটা আমরা তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও তাহলে সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা 01309-270-270-105। এটা হচ্ছে তোমাদের রেদওয়ান স্যারের নাম্বার, আমাদের রেদওয়ান মেথডের নাম্বার। এটা হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, অথবা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01935498807। এটা আমার ব্যক্তিগত নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আমি নিজে এই ফোনটা ইউজ করি, এটা আমি সবসময় করি আর কি। তো তোমরা বুঝতেই পারতেছো যে এই কোর্সটাতে আমরা কি পরিমাণ বেসিক, কতটা ডিপলি আমরা আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ। এবং পরীক্ষা বেস, আমরা 3D অ্যানিমেশনও দেখতেছি, নিজের জ্ঞান হচ্ছে, জানা হচ্ছে, পাশাপাশি আমরা হচ্ছে কি করতেছি, আমরা একেবারে পরীক্ষা বেস করে তোমাকে কিন্তু এই যে সুন্দর করে নোট করে দিচ্ছি, এই PDF TDF এগুলো দেওয়া হবে। এখন তোমরা অনেকে বলতে পারো যে ক্লাসটা কিভাবে সাজাইছেন, এই কোর্সটা কিভাবে সাজাইছেন। তো কোর্সটার মধ্যে আমরা প্রথমে এই যে এটা একটা বেসিক ক্লাস, এই দ্বিতীয় অধ্যায়ের উপরে এটা প্রথম ক্লাস চলতেছে। এরকম আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক মিনিমাম 3টা বেসিক ক্লাস নিব, মিনিমাম। এখন যে অধ্যায়ের জন্য যে কয়টা লাগে কোনো না, বেসিক ক্লাস নিব। দেন হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের যত বোর্ড কোশ্চেন আছে এগুলার MCQ সলভিং ক্লাস হবে। গুরুত্বপূর্ণ বোর্ডের আসা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে। এবং হচ্ছে আর পরবর্তীতে গিয়ে বোর্ডের যত গুরুত্বপূর্ণ MCQ আছে MCQ সলভিং ক্লাস হবে। তার মানে প্রথমে বেসিক ক্লাস হচ্ছে, তার পরবর্তীতে বোর্ডের CQ সলভিং ক্লাস হচ্ছে, পরবর্তীতে MCQ সলভিং ক্লাস হচ্ছে। এবং হচ্ছে তোমরা এই সাপোর্টটা একেবারে ফাইনাল পরীক্ষার পূর্ব পর্যন্ত পাবা, এবং ফাইনাল পরীক্ষার পূর্বে একটা সুপার সাজেশন পাবা, যে সাজেশনের মধ্যে 100% কমন থাকবে। এই হচ্ছে আমাদের কোর্সের একটা বিজ্ঞাপন। এখন পর্যন্ত যারা ভর্তি হও নাই ভর্তি হয়ে যাবা। তোমাদের জন্য আরেকটা স্পেশাল বিজ্ঞাপন দিচ্ছি, সেটা হচ্ছে এই সহজ বায়োলজি বই, বাংলাদেশের মধ্যে বহুল আলোচিত রকমারি বেস্ট সেলার একটা বই। আমি যেভাবে তোমাদের ক্লাস করাচ্ছি, যেভাবে নোট করাচ্ছি, যেহেতু তুমি আমার ক্লাস ফলো করো, সেক্ষেত্রে এই বইটা যদি তোমার কাছে থাকে তাহলে একেবারে দুধে আলতা হবে, অসাধারণ হবে। আমার ক্লাসের সাথে ম্যাচ করে এই বইটা সাজানো হয়েছে। মনে রাখবা রকমারির বাংলাদেশের মধ্যে, হুল বাংলাদেশের মধ্যে বেস্ট সেলার বই, এটা বেস্ট সেলার বইয়ের লিস্টের বেস্ট সেলার বইগুলার মধ্যে একটা বই। সো বইটা অবশ্যই তোমরা সংগ্রহ করবে। আর এই বইটার বিশেষত্ব হচ্ছে বোর্ড প্রশ্ন যেভাবে ঘুরিয়ে আসুক,
এই বই থেকে তুমি আলহামদুলিল্লাহ হুবহু প্রশ্ন কমন পাবা। 2025 সালের এসএসসি ফাইনাল পরীক্ষায় এই বইটা থেকে প্রত্যেকটা বোর্ডে সর্বনিম্ন 84 থেকে শুরু করে 96% কোশ্চেন হুবহু এই বই থেকে কমন পড়ছে। সবচেয়ে কম কমন পড়ছে হচ্ছে ময়মনসিংহ বোর্ডে, তা হচ্ছে 84% কোশ্চেন। আর সবচেয়ে বেশি কমন পড়ছিল যশোর বোর্ডে, 96% কোশ্চেন। আমি এখান থেকে আরেকটা বলি, 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসছে। 8টা সৃজনশীল, প্রত্যেকটা সৃজনশীলে ক খ গ ঘ 4টা করে প্রশ্ন, তার মানে টোটাল 32টা প্রশ্ন থাকে। এই 32টা প্রশ্নের মধ্যে যশোর বোর্ডে এখান থেকে 30টা প্রশ্ন হুবহু কমন পড়ছে, একটা কমন পড়ছে আংশিক। টোটাল দাঁড়াইলো 31টা প্রশ্ন এই বই থেকে হুবহু কমন পড়ছে 2025 সালে, হুবহু, একেবারে হুবহু। আমি একেবারে পৃষ্ঠা নাম্বার সহ আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিছি, দেখে নিও, ঠিক আছে? কিন্তু আমার A+ পাওয়ার জন্য কি 30টা কোশ্চেন দরকার? না, এখান থেকে পরীক্ষায় আনসার করতে হবে 5টা সৃজনশীল, 5টার মধ্যে 4 5 20, 20টা প্রশ্ন লাগে। 20টা প্রশ্ন কমন পাইলে আমার 50-এ 50 চলে আসে সৃজনশীলে। আর ওইখানে আমার 32টা কোশ্চেনের মধ্যে আমার 30টাকে, যেখানে 20টা দরকার সেখানে আমার কমন পড়ছে কয়টা? 30টা হুবহু কমন পড়ছে। সো এখনও যারা বইটা সংগ্রহ করো নাই, মানে এটা নিজেরা ভুল করতেছো ভাই। বইটার দাম 300 টাকা। 300 টাকা কোনো ব্যাপার না। বইটা আছে হচ্ছে রকমারিতে। তোমরা যদি অনলাইনে লেখো, এই যে ROKOMARI রকমারি.com, রকমারি.com-এ বইটা পাচ্ছ। সার্চ দিয়ে ওইখানে সহজ বায়োলজি লিখলেই চলে আসবে। এই যেভাবে লিখবা সহজ বায়োলজি, বাংলাতে সহজ, বায়োলজি ইংরেজিতে, তাহলে আসবা। ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে অর্ডার করবা। অথবা আরেকটা আছে wafilaif.com, wafilaif.com-এ গেলেও সহজ বায়োলজি লিখবা। এই ক্ষেত্রে এটা একটু বাংলাতে লিখবা, সহজ বায়োলজিও বাংলাতে লিখবা। লিখে ওয়াফিলাইফে সার্চ দিলেই বই চলে আসবে। ক্যাশ অন ডেলিভারিতে বই ঘরে বসে নিবা। বা হচ্ছে আরও যদি সহজে বই পেতে চাও যেগুলো বুঝি না, তাহলে সরাসরি এই যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে আমাকে মেসেজ দাও, ইনশাল্লাহ তোমাকে আমি বই পাঠানোর ব্যবস্থা করে দেব, ঠিক আছে? আচ্ছা, এই ছিল মোটামুটি বিজ্ঞাপন। এখন আমরা পরবর্তীতে যাচ্ছি ইনশাল্লাহ। পরবর্তীতে আমাদের যে টপিক সেটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এটা আমরা একটু দেখার চেষ্টা করব যে সাধারণত জীবজগৎকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। একটা হলো উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। তো উদ্ভিদ জগৎ, উদ্ভিদের দেহের যে কোষ এটা হলো উদ্ভিদ কোষ, প্রাণীর দেহের যে কোষ সেটা হচ্ছে প্রাণী কোষ। তাহলে আমরা পড়ব কি? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। আমরা দেখি ক্লাসটা কতক্ষণ হয়ে গেছে। 1 ঘন্টা 8 মিনিট। জি, এটা পড়ানো যাবে। এখন বাজে কয়টা? আসলে নামাজ পড়তে হবে, 5টাতে সময় পাওয়া যাবে। ওকে, তো আমরা প্রথমে পড়ব হচ্ছে, আমরা পড়ব এখন হলো উদ্ভিদ কোষ এবং আমরা কি পড়ব? প্রাণী কোষ। আচ্ছা, আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পড়ার আগে আমরা একটু 3D অ্যানিমেশন দেখব উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের, তাহলে আমরা আরও ডিপলি বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এখন 3D অ্যানিমেশনে যাব। গেছে এই তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তো সহজ ভাষায় যদি আমরা বলি, উদ্ভিদ দেহের কোষ যেগুলো এগুলো উদ্ভিদ কোষ। প্রথমে আমরা উদ্ভিদ কোষ দেখব। তো এই যে একটা উদ্ভিদ, দেখো পাতার মধ্যে চলে যাবে। এই যে একটা পাতা, পাতার ভিতরে এই যেগুলো অনেকগুলো হচ্ছে টিস্যু, টিস্যুর ভিতরে গিয়ে এই যে টিস্যুর অনেকগুলো কোষের ভিতরে এই যে একটা কোষকে দেখানো হলো। এই হচ্ছে একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে? তো উদ্ভিদ কোষে আমরা বলছিলাম যে কোষের চারপাশ দিয়ে একটা আবরণ থাকে, সেটা হলো সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, তাই তো? এই যে কোষের চারপাশ দিয়ে একটা আবরণ, এই যে আবরণটা সাদা সাদা যে আবরণটা দেখতেছো, এটাই হচ্ছে সেই কোষ আবরণ বা সেল মেমব্রেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তার পাশ দিয়ে আর একটা আবরণ দেখা যায়, ওইটা কি? এটা হলো কোষ প্রাচীর বা সেল ওয়াল। কোষ প্রাচীর একটা জড় আবরণ, মূল কোষের চারপাশ দিয়ে একটা জড় বস্তুর আবরণ থাকে, এটা হলো কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। তারপরে দেখো এই যে আবরণ সেল মেমব্রেন, এরপরে এই যে সাইটোপ্লাজম আছে, তারপরে এই যে নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজমীয় এই যে সব ধরনের অঙ্গাণু আছে, যেমন এই যে হচ্ছে এই যে
গোলজি বস্তু, তারপরে এই যে এন্ডোপ্লাজমিক জালিকা, তারপরে হচ্ছে এই যে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, এই যে দেখো এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া, তারপর কোষের মধ্যে প্লাস্টিড আছে। আমরা একটু প্লাস্টিডটা দেখি, আমরা একটু প্লাস্টিড দেখি, এই যে প্লাস্টিড, সরি এই যে প্লাস্টিড, এই যে প্লাস্টিড। তো প্লাস্টিডের মধ্যে কি হয়, খাদ্য তৈরি হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। এই প্লাস্টিড কিন্তু শুধু উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে কিন্তু এই প্লাস্টিড থাকে না, ঠিক আছে? তাহলে উদ্ভিদ কোষে আমরা কি কি পাইলাম, কোষীয় সব ধরনের অঙ্গাণু আছে, তার মধ্যে আমরা একটা নতুন তথ্য পাইলাম, সেটা হচ্ছে এদের উদ্ভিদ কোষের চারপাশ দিয়ে একটা জড়বস্তুর আবরণ থাকে, এটাকে কোষ প্রাচীর বলা হয়, সেল ওয়াল বলা হয়, যেটা প্রাণী কোষে থাকে না। আবার উদ্ভিদ কোষের মধ্যে আরও একটা অঙ্গাণু পেলাম, সেটার নাম হচ্ছে প্লাস্টিড। সেটার নাম হচ্ছে কি, প্লাস্টিড। ও সরি, এই যে প্লাস্টিড, এই যে প্লাস্টিড। এই প্লাস্টিড আবার শুধু উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে থাকে না। এই প্লাস্টিড এর ভিতরে খাদ্য তৈরি হয়। এই জন্য এই যত সাইটোপ্লাজমে অঙ্গাণু আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু বলা হয় এই প্লাস্টিডকে, কারণ জীবদেহে একমাত্র উদ্ভিদই এই প্লাস্টিডের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এছাড়া আরও একটা জিনিস দেখো, এই যে অনেক বড়, এটা হলো কোষ গহ্বর। কোষের ভিতরের যে একটা ফাঁকা জায়গা, অনেক সময় সিটি কর্পোরেশনের মধ্যে একটা পুকুর থাকে না, আমরা একটা গ্রামের মাঝখানে একটা পুকুর থাকে, এরকম এই যে কোষ, এই কোষ পুরা কোষটা হচ্ছে একটা সিটি কর্পোরেশন, এটা হচ্ছে এর ভিতরে একটা পুকুর, মানে পুরা সিটির যত বজ্র পদার্থ আছে ওই পুকুরে যা জমা হবে। এরকম এই নিউক্লিয়াসের মতো যত অ্যাক্টিভিটিস হবে, কার্যক্রম হবে, এই রাইবোজোম, গোলজি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, এদের মধ্যে যত অ্যাক্টিভিটিস হবে, যত কিছু হবে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, সব কিছু পরে যে ওয়েস্ট থাকবে, বজ্র পদার্থ থাকবে, ওইটা আস্তে 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 যায় এই কোষ গহ্বরের মধ্যে যা জমা হবে। তো তাইলে মোটামুটি এটা হচ্ছে একটা কোষ, উদ্ভিদ কোষের একটা 3D চিত্র আমরা দেখতে পাইলাম, যে প্রথমে থাকে হচ্ছে সেল ওয়াল, কোষ প্রাচীর, তারপরে থাকে প্লাজমা মেমব্রেন, এর পরবর্তীতে সাইটোপ্লাজম, তারপরে হচ্ছে নিউক্লিয়াস। সাইটোপ্লাজমে অঙ্গাণু হিসেবে এই যে গোলজি বস্তু আছে, তারপরে হচ্ছে প্লাস্টিড আছে, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে রাইবোজোম আছে, তারপরে লাইসোজোম আছে, বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, সবগুলো এখানে দেখায় নেই। ব্যাস, এই হলো আমাদের উদ্ভিদ কোষ। ওকে, চলো এখন আমরা একটু প্রাণী কোষ দেখি। তো এই যে আমরা প্রাণী, একটা ঘোড়া, তার ভিতরের যে মাংসপেশির ভিতরে এই যেগুলা পেশি, টিস্যুর ভিতরে এই যে একটা কোষ, এই যেটা হচ্ছে একটা প্রাণী কোষ। বাহ, কি চমৎকার! 3D অ্যানিমেশনের মাধ্যমে আমরা প্রাণী কোষটা দেখলাম। তো প্রাণী কোষটা দেখো, এই যে চারপাশ দিয়ে একটা আবরণ আছে, এই আবরণটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আবরণটা কি? প্লাজমা মেমব্রেন। আর এটা হলো টোটালটা সাইটোপ্লাজম, এটা আমরা আগে বলছি, এটা হলো নিউক্লিয়াস। এই যার ভিতরে বিভিন্ন অঙ্গাণু আছে, এই যে গোলজি বস্তু, তারপরে এই যে মাইটোকন্ড্রিয়া, তারপরে ছোট ছোট রাইবোজোম দানা আছে, তারপরে হচ্ছে এই যেগুলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে নিউক্লিয়াসের চারপাশ যেগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো দুই ধরনের হয়। অনেক সময় যে গায়ে ছোট ছোট দানা দেখতেছো, এগুলো হচ্ছে রাইবোজোম দানা। এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে যখন রাইবোজোম দানা থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যখন হচ্ছে রাইবোজোম দানা থাকে না তখন সেটাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে এই এন্ডোপ্লাজমিক জালিকাগুলো দুই ধরনের হয়, অমসৃণ এবং মসৃণ। তাহলে এই ছিল উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এবং একটু আগে দেখলাম উদ্ভিদ কোষ। এখন জাস্ট আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যদি একটু ডিফাইন করার চেষ্টা করি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য কী দাঁড়াচ্ছে, তাহলে পার্থক্য হচ্ছে মিলগুলা কি, সেল মেমব্রেন উভয়ের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বস্তু আছে, রাইবোজোম আছে, এগুলা কিছু মিল আছে। আবার কিছু কিছু ব্যতিক্রম আছে, যেটা হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে আছে কিন্তু প্রাণী কোষের মধ্যে নাই। যেমন কোষ গহ্বর, উদ্ভিদ কোষের মধ্যে অনেক বড় একটা কোষ গহ্বর আছে, প্রাণী কোষের মধ্যে কিন্তু ওরকম বড় কোনো কোষ গহ্বর নাই। আবার দেখো উদ্ভিদ কোষের মধ্যে এই যে সেল ওয়াল আছে, কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের মধ্যে কিন্তু কোনো কোষ প্রাচীর নাই। আবার উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড আছে, এই যে প্লাস্টিড আছে, যার কারণে উদ্ভিদ
আর প্রাণী কোষের মধ্যে কিন্তু কোনো প্লাস্টিড নাই, ঠিক আছে। এরকম এই প্রাণীর কোষের মধ্যেও কিছু উপাদান থাকে যেটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে না। এই চিত্রের মধ্যে এটা বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে মাইক্রোভিলাই, যেটা আমাদের বইয়ের যে চিত্র আমরা একটু পরে যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র আঁকবো তখন বিষয়টা ক্লিয়ার হবে। উদ্ভিদ কোষের মধ্যে মাইক্রোভিলাই থাকে, প্রাণী কোষের মধ্যে মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস থাকে, যেটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে না। আবার প্রাণী কোষে একটা স্পেসিফিক একটা অঙ্গ আছে, সেটা হলো সেন্ট্রিউল বা সেন্ট্রোজোম। এই প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে, তবে উদ্ভিদ কোষের মধ্যে কোনো সেন্ট্রোজোম থাকে না। তো এই মোটামুটি 3D হয়ে গেছে, আশা করি হচ্ছে যে বুঝতে পারছো। এর ভিতর থেকে আমরা যখন ওই আর ইয়াগুলা যখন পড়বো আর ভিতরের অঙ্গাণুগুলা যখন পড়বো পরবর্তী ক্লাসে, তখন এই ভিতরের অঙ্গাণুগুলোও ডিপলি আমরা দেখার চেষ্টা করব। তো জাস্ট আমরা যদি নিউক্লিয়াসটা দেখি, এই যে নিউক্লিয়াস, ঠিক আছে। আমরা যদি হচ্ছে ক্রোমোজোম দেখি, তাহলে এই যে নিউক্লিয়াসের ভিতরে দেখো ক্রোমোজোম দেখা যাবে, এই যে নিউক্লিয়াসের ভিতরে এই যে ক্রোমোজোম, বাহ, এই যে ক্রোমোজোম। এবং আমরা বলছি কি, এই যে ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ডিএনএ থাকে। এই যে ক্রোমোজোমের ভিতরে, এই যে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, তার মানে আমরা কই থেকে কই চলে গেছি, বিষয়টা ভাবতেছো? আমরা বিষয়টা আরেকটু দেখি, চমৎকার একটা জিনিস। তো এই যে ক্রোমোজোম, এই যে নিউক্লিয়াসের ভিতরে আমরা ক্রোমোজোম দেখব, একবার সুতার মতো জালের মতো ছড়া ছিটা থাকে আর কি। তো আমরা যদি ক্রোমোজোম দেখি, তাহলে যে নিউক্লিয়াসের ভিতরে এই যে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমটা নিউক্লিয়াসের মধ্যে গায়ে লেগে আছে। ক্রোমোজোমের ভিতরে যদি আমরা ঢুকে যাই, তাহলে হচ্ছে আমরা এই যে ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ থাকে, জীবের বৈশিষ্ট্য, আমার ডিএনএর সাথে তোমার ডিএনএ মিল নাই, এই জন্য আমার বৈশিষ্ট্যের সাথে তোমার বৈশিষ্ট্য মিল নাই। ডিএনএ জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে, এই যে দেখলাম। এভাবে আমরা মোটামুটি গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব কিছু আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তবে আপাতত এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এখন হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র আঁকা শিখবো ইনশাল্লাহ, এবং প্রাণী কোষের চিত্র আঁকা শিখবো। দেন হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আমরা পার্থক্য করব। তো উদ্ভিদ কোষের চিত্র তোমরা আমার সাথে সাথে চিত্র আঁকো, দেখো চিত্র কিভাবে আঁকি। যদিও আমরা 3D অ্যানিমেশন যেটা দেখছি ওর সাথে এটার মধ্যে কিছু ডিফারেন্ট আছে। সো ডিফারেন্ট বলতে চিত্র তুমি যে কোনোভাবে আঁকতে পারো, ওইভাবে আঁকতে পারো, বাট আমরা বইটাই ফলো করবো আর কি, বইয়ের মতো করে আঁকবো। এই যে দেখো, তোমরা হচ্ছে এই মুহূর্তে তুমি আমার সাথে সাথে চিত্র আঁকো, ঠিক আছে। আমার সাথে সাথে চিত্র আঁকো না আঁকো তাইলে হবে না। যে যারা চিত্র আঁকতে স্পেশালি দুর্বল, আমি সহজভাবে চিত্র আঁকা শেখাচ্ছি। তো এই যে সিম্পলভাবে এই যে চিত্র দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। এখন হচ্ছে একটা কোষ গহ্বর দিয়ে দিব, সরি এটা আমরা একটু এই যে বড় কোষ গহ্বর দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা নিউক্লিয়াস দিব। এখন এভাবেও দিতে পারো, তুমি তোমার মতো করে আঁকবা, বইয়ের সাথে সাথে মিল করেও তুমি আঁকতে পারো, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা নেই। যে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভিতরে, তারপর হচ্ছে আমরা একটু ক্রোমোজোম দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক জালিকা দিয়ে দিলাম। তো এন্ডোপ্লাজমিক জালিকাগুলো দুই ধরনের থাকে, মসৃণ এবং অমসৃণ। এটা একটু রাইবোজোম দানা দিয়ে আমরা একটু অমসৃণ বানায় দিলাম। এরপর হচ্ছে প্লাস্টিড থাকে, তো আমরা এই যে প্লাস্টিড দিয়ে দিলাম, এরকম দিয়ে দিলে হলো একটা প্লাস্টিড। এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, যেখানে মাইটোকন্ড্রিয়া দিলাম। এখন তুমি যে কোনোটা যে কোনো জায়গায় দিতে পারো, উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই, বইয়ের মধ্যে যেখানে আছে সেখানেই দিতে হবে সেটা না। আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি নিউক্লিয়াস দিলাম, এন্ডোপ্লাজমিক জালিকা দিলাম, প্লাস্টিড দিলাম, মাইটোকন্ড্রিয়া দিলাম। এরপর ছোট ছোট রাইবোজোম দানা দিতে পারো, রাইবোজোম দানা দিয়ে দিলাম, রাইবোজোম দানা দিয়ে দিলাম, সাইটোপ্লাজম একটু ডট 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 ফুটা ফুটা দিয়ে দিলাম। এই যেভাবে সিম্পল চিত্র আঁকলেই হবে, অত আহামরি করে চিত্র আঁকার কোনো কিছু নাই, সিম্পলভাবে আঁকলেই হলো। আচ্ছা, আর এগুলো সব একটা করে দিছি, তুমি একাধিকও দিতে পারো, কোনো সমস্যা নাই। একটু গোলজি বস্তু দিয়ে দিই, গোলজি বস্তু দিয়ে দিই, এই যে গোলজি বস্তু দিয়ে দিলাম। ওকে, এই হয়েছে। মোটামুটি এখন আমরা ইন্ডিকেট করে দিব। তো ইন্ডিকেট হবে কোষ প্রাচীরে, এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রথমে কি থাকে, কোষ প্রাচীর থাকে। তাহলে এই যে আমরা দিলাম হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীরের পরে কি থাকে, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি,
প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এর পরবর্তীতে এই যেটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তারপরে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এটা হলো যেহেতু রাইবোজোম দানা আছে তার মানে এটা হচ্ছে অমসৃণ, অমসৃণ। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা কি তাহলে এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্লাস্টিড, তাহলে এই যে প্লাস্টিড। তারপরে এটা হচ্ছে কি গোলজি বস্তু, গোলজি বাড়ি বা গোলজি বস্তু। ওকে, তারপরে এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তারপরে এই যে এটা হলো কি কোষ গহ্বর, কোষ গহ্বর, কোষ গহ্বর। এই হয়েছে, অত বেশি কিছু এখানে অনেকগুলো ইন্ডিকেট হয়েছে, আর বেশি কিছু দরকার নাই। রাইবোজোম ইন্ডিকেট করে দিতে পারো। তাহলে এই যে চিত্র, অবশ্যই চিত্র লিখতে হবে। চিত্র হচ্ছে কি উদ্ভিদ কোষ, চিত্র হচ্ছে কি উদ্ভিদ কোষ। একটা জিনিস মাথায় রাখবা যে এই যে চিত্র আঁকছি পেন্সিলে, ইন্ডিকেট হয়েছে পেন্সিলে, চিত্র আঁকতে হবে পেন্সিলে, ইন্ডিকেটও হবে পেন্সিলে, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে উদ্ভিদ কোষ গেল, উদ্ভিদ কোষের আমরা চিত্রটা আঁকা শিখলাম। চলো এখন হচ্ছে আমরা কি করব, আমরা এখন প্রাণী কোষের চিত্র আঁকবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা কি করব, প্রাণী কোষের চিত্র আঁকবো, প্রাণী কোষ। তো প্রাণী কোষের চিত্র হচ্ছে আমরা বইয়ের মতো করে একটু আঁকার চেষ্টা করব, বইয়ের মতো করে একটু আঁকার চেষ্টা করব। এই যে মাইক্রোভিলাই টিলা এগুলা দিয়ে দিলাম। তারপরে এটা তুমি তোমার মতো করে দিবা। এই যে আমিও বইয়েরটার মতো একেবারে হুবহু তো করি নাই, এটা কোনো সমস্যা নাই, নিজের মতো করে দিবা। তো আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র কেন শিখতেছি, এটা কেন আঁকলাম শোনো। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র পরীক্ষাতে এখনও কোনো পরীক্ষায় আসছে আমি দেখি নাই, ঠিক আছে? এটা লেস ইম্পর্টেন্ট, বাট এইটা তোমাকে, তোমার জন্য এটা অবশ্যই আঁকা শিখতে হবে, মানে বেসিক জিনিস, এটা তোমাকে আঁকা শিখতেই হবে। তুমি যদি উদ্ভিদ কোষের চিত্রই না আঁকতে পারো, ইন্ডিকেট না পারো, তুমি কিসের ছাত্র? পরীক্ষা দিয়ে তুমি কি করবে? এটা পরীক্ষার জন্য এটা দরকার না, বাট তোমার জন্য অবশ্যই এটা শিখতে পারাটা দরকার। তুমি বায়োলজি পড়বে আর উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিত্র আঁকতে পারবে না, এটা তো হইলো না। আচ্ছা, এখন হচ্ছে আমরা নিউক্লিয়াস দিব মাঝখানে, এই যে নিউক্লিয়াস দিলাম। শোনো, অনেকে একটা চিত্র আঁকতে যায় অনেক সময় লাগা এবং হচ্ছে এত সুন্দর করার চেষ্টা করে। আসলে শোনো, চিত্র এত সুন্দর করার দরকার নাই। এই যে আমি যে আঁকতেছি না, দেখো না কত ফাস্ট স্পিডে আঁকতেছি, সিম্পলভাবে আঁকতেছি। এই চিত্র এরকম, চিত্র হবে সবসময় সিম্পল। এই যে এন্ডোপ্লাজমিক, এখন হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা দিয়ে দিলাম, এগুলো একটু গায়ে দিয়ে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা দিলাম। আবার ধরো এই দিক দিয়ে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা দিয়ে দিব। ওকে, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। একটু এখানে গোলজি বস্তু দিয়ে দিব, গোলজি বস্তু দিয়ে দিব। এখানে হচ্ছে গোলজি বস্তু দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া দিয়ে দিলাম। এই ধরো এই যে এখানে মাইটোকন্ড্রিয়া দিয়ে দিলাম, এই যে মাইটোকন্ড্রিয়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই ছোটো ছোটো কোষ গহ্বর অনেক সময় থাকে, আবার থাকেও না প্রাণী কোষের ক্ষেত্রে। এই যে ছোটো ছোটো কোষ গহ্বর দিয়ে দিলাম। এই যে রাইবোজোম থাকে, রাইবোজোম টাইবোজোম এগুলো একটু দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর সাইটোপ্লাজম ফোটা ফোটা দিয়ে দিলাম। তবে এদের কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকে, সেন্ট্রোজোম থাকে, লাইসোজোম থাকে, অত কিছু ওগুলা দেখানোর দরকার নাই। জাস্ট এখানে সেন্ট্রোজোমটা একটু দেখায় দেই, এই ব্যাস হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা একটু ইন্ডিকেট করব কোনটার নাম কি। তাহলে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন, মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটা হচ্ছে কি ভিলাস বা ভিলাই, মাইক্রোভিলাস, মাইক্রোভিলাস বা মাইক্রোভিলাই। এটা হচ্ছে কি নিউক্লিয়াস, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এটা হচ্ছে কি মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে কি অমসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া,
ওকে, এই যেটা হচ্ছে কি গোলজি বস্তু, গোলজি বস্তু, গোলজি বস্তু। আচ্ছা, এর পরবর্তীতে আর আর কি করব, এই যে এটা হচ্ছে কি সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। এই হইল, অনেক কিছু ইন্ডিকেট হয়েছে, আর বেশি কিছু ইন্ডিকেট করার দরকার নেই। এরপর হচ্ছে লাইসোজোম থাকে, লাইসোজোম দিতে পারো, এই যে এখানে দিলাম, ধরো এখানে একটা দিয়ে দিলাম, এটা হলো লাইসোজোম, লাইসোজোম। আর চিত্র কি, চিত্র হচ্ছে কি প্রাণীকোষ, প্রাণীকোষ, চিত্র হচ্ছে প্রাণীকোষ। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে উদ্ভিদ কোষ শিখলাম, আমরা হচ্ছে এই যে উদ্ভিদ কোষ শিখলাম, উদ্ভিদ কোষ আকার শিখলাম, ইন্ডিকেট করলাম, প্রাণীকোষ আকার শিখলাম, ইন্ডিকেট শিখলাম। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য করব, যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, প্রাণী কোষের মধ্যে পার্থক্য। যদিও এটা তোমরা এখন পারবা, তোমরা পারবা, এরপরও জাস্ট এটা আমি একটু বলে দেই যে উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে, কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না। যেমন হচ্ছে এই যে, যেমন হচ্ছে এই যে, এই যে প্রাণী কোষ যদি, উদ্ভিদ কোষ যদি দেখে যে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, এটা আমরা 3D অ্যানিমেশনের মধ্যেও দেখছি, প্রাণী কোষের মধ্যে কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, এরপরে হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড থাকে, প্লাস্টিড থাকে, প্লাস্টিড থাকে, আর প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড থাকে না। এরপরে হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে যে কোষ গহ্বর থাকে, কোষ গহ্বরটা কি অনেক বড়, বড় বড় কোষ গহ্বর থাকে, কোষ গহ্বর থাকে, আর এদের মধ্যে বড় কোষ গহ্বর থাকে না, থাকলেও একেবারে ছোট। আচ্ছা, এরপরে এরপরে আরও অনেকগুলা পার্থক্য এই চাইলে বলা যায়, যেমন হচ্ছে আমার সহজ বায়োলজি বইয়ের মধ্যেও মোটামুটি অনেকগুলাই লেখা আছে, দেখি। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে মাইক্রোভিলাস, মাইক্রোভিলাস দেখো, মাইক্রোভিলাস যেটা, মাইক্রোভিলাস কিন্তু এই যে যেটা উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে এই মাইক্রোভিলাসটা লক্ষ্য করা যায়, যেটা 3D অ্যানিমেশন চিত্রের মধ্যে কিন্তু ছিল না। মাইক্রোভিলাসটা প্রাণী কোষের মধ্যে থাকে, আর উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু কোনো মাইক্রোভিলাস থাকে না। তো বা এটা এক্স্যাক্টলি বড় কোনো পার্থক্য না, এরপর এটা দেওয়া যেতে পারে যে মাইক্রোভিলাস গঠন করে না, আর এরা হচ্ছে মাইক্রোভিলাস গঠন করে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা অঙ্গ থাকে সেন্ট্রোজোম, যেটা সেন্ট্রোজোম, উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম থাকে না, আর প্রাণী কোষের মধ্যে কি থাকে, সেন্ট্রোজোম থাকে। তাহলে উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, আর প্রাণী কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে। ঠিক আছে, এরপর উদ্ভিদ কোষ কি খাদ্য সঞ্চিত, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি, গোলজি বস্তু থেকে একটা করা যায়, গোলজি বস্তু। গোলজি বস্তু সাধারণত, গোলজি বস্তু সাধারণত উদ্ভিদ কোষে সাধারণত থাকে না, মানে খুব কম উদ্ভিদ কোষের মধ্যে গোলজি বস্তু পাওয়া যায়, কদাচিৎ। আর গোলজি বস্তু সবসময় প্রাণী কোষের মধ্যে আবার বেশিরভাগ থাকে। তো এটা হচ্ছে একটা পার্থক্য করা যায়। আর আরেকটা হচ্ছে যে উদ্ভিদ কোষের মধ্যে সঞ্চিত খাদ্য, উদ্ভিদ কোষ সবসময় সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, সঞ্চিত সঞ্চিত খাদ্য, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, স্টার্চ। আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন। তো ইন্টারমিডিয়েটে উঠলে এটা পড়াবো তোমাদের, যে স্টার্চ এবং গ্লাইকোজেনের মধ্যে দুইটার গঠনগত মানে এক, অনেকটা এক, গাঠনিক সংকেত, মানে কি বলে, স্টার্চ হচ্ছে গ্লুকোজ দ্বারা তৈরি, গ্লুকোজের পলিমার, আর গ্লাইকোজেন আর গ্লুকোজের পরিমাণ। তবে স্বাভাবিক একটু পার্থক্য আছে। সাধারণত উদ্ভিদ দেহে যে সঞ্চিত খাদ্য এটা হচ্ছে স্টার্চ, আর প্রাণী দেহে যে সঞ্চিত শর্করা এটা হচ্ছে গ্লাইকোজেন। তো এই হচ্ছে মোটামুটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না, প্লাস্টিক থাকে, এদের থাকে না, এদের কোষ গহ্বর বড়, এদের থাকে না বললে চলে, থাকলেও ছোট, মাইক্রোভিলাস গঠন করে না, প্রাণী কোষে মাইক্রোভিলাস গঠন করে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে থাকে, ওদের সঞ্চিত খাদ্য স্টার্চ, এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এই যে টপিকগুলা আসতে পারে খ নাম্বারে আসতে পারে,
উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে পার্থক্য লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে পার্থক্য লেখো। তো আশা করি এটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর হচ্ছে আমরা কিন্তু এই যে উদ্ভিদ কোষ এবং উদ্ভিদ কোষের চিত্র শিখলাম আলহামদুলিল্লাহ, প্রাণী কোষের চিত্র শিখলাম এবং হচ্ছে 3D অ্যানিমেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ আজকে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো পরবর্তী ক্লাস আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের উপর, দ্বিতীয় ক্লাসের অপেক্ষায় থাকো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।